আচ্ছা, শোনা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে তো? কি একটু জানাবে? হ্যাঁ হ্যাঁ, আপনার ভয়েসটা শোনা যাচ্ছে। হুম। গুড ইভিনিং সবাইকে। আজকে এখানে যারা জয়েন করছে সবাই মানে পার্ট 1 কমপ্লিট করেছে, পিজি পার্ট 1 বাংলাতে, এবং পার্ট 2 এর জন্য শুরু করছে। আ তার আগে বেশ কিছু বিষয়ে জানার আছে যেগুলো আজকে ক্লাসে আলোচনা করব। আশা করি এখানে পিজি পার্ট 1 এর লিখিত পরীক্ষা সবার ভালোই হয়েছে। আর পরীক্ষার রেজাল্ট তো বুঝতে পারছো। আ মোটামুটি ২.৫ থেকে ৩ মাস মতো সময় নেয় রেজাল্ট পাবলিশ হতে। তোমাদের আ রেজাল্টটা এপ্রিল মাস নাগাদ অনলাইন পোর্টাল যেটা আছে ইউনিভার্সিটির, সেখান থেকে একটা নোটিশ দিয়ে পাবলিশ করা হয়। তারপর নিজস্ব স্টাডি সেন্টার থেকে আ মার্কশিটের যে হার্ড কপিগুলো প্রদান করা হয় সেগুলো কালেক্ট করতে হবে। আর যারা পিজি পার্ট 1 এর আ পরীক্ষার আগে রিনুয়ালটা কমপ্লিট করে নিয়েছো, তারা এই মুহূর্তে কিন্তু পিজি পার্ট 1 এর স্টুডেন্ট। আর যারা মানে পরীক্ষার পূর্বে রিনুয়ালটা কমপ্লিট করেনি, তো তাদেরকে কিন্তু সেকেন্ড একটা চান্স দেওয়া হবে। প্রতি বছরই দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে। তো সেই চান্সটা যখন দেওয়া হবে, সেই মুহূর্তে কিন্তু রিনুয়ালটা কমপ্লিট করে নিতে হবে। তাছাড়া কিন্তু পার্ট 2 এর পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এগুলো, এমনকি এক্সাম ফর্ম ফিল আপও করা যাবে না। আ আজকে আ ক্লাসটা প্রায় ১.৫ ঘন্টা হবে, এবং এই ১.৫ ঘন্টার ক্লাসটাতে মূলত পিজি পার্ট 2 বাংলার সিলেবাস আলোচনা করব। অ্যাসাইনমেন্ট, এক্সাম রিলেটেড যে ইনফরমেশন গুলো সেগুলো দেওয়া হবে। আর পার্ট 2 এর যে পেপারগুলো রয়েছে, পরীক্ষার ক্ষেত্রে মার্কস ডিভিশনটা কিরকম হয় বা নম্বর বিভাজন কিরকম থাকবে, সবকিছু কিন্তু এই ক্লাসে আলোচনা করব। তো সবাইকে বলবো একটু মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কারো, তো সেটা জিজ্ঞাসা করতে পারো। আর আমি তুমি দিয়েই বলছি, এখানে আমার থেকে বয়সে হয়তো বড় আছে, তো সবাইকে এখন আপাতত তুমি দিয়েই বলছি, কারণ অসুবিধা হবে তুমি আপনি দুটো কনফিউশন চলে আসবে মাঝে। তো যাই হোক, আমি তুমি দিয়ে বলছি, তোমাদেরও কিছু বলার থাকলে তুমি দিয়ে বলতে পারো। হ্যাঁ, তো প্রতি বছরই কিন্তু ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, কোনো ব্যাচ শুরু করলে, আমার যদি কোনো ব্যাচ শুরু করা হয় বা ইউটিউব চ্যানেল রয়েছে আমার, সবাই জানো, তো সেই চ্যানেল থেকেও যারা সাবস্ক্রাইবার থাকে তাদের জন্য একটা ক্লাস দেওয়া হয়, যেখানে সমস্ত সিলেবাস, অ্যাসাইনমেন্ট রিলেটেড ইনফরমেশন, রিনিউয়াল সম্পর্কিত সমস্ত তথ্যই কিন্তু একটা ক্লাসে দেওয়া হয়। তো আজকে সেই ক্লাসটাই, এরপর থেকে নিজেরা নিজের মতো করে এগোতে পারবে। কেউ ক্লাসও, ব্যাচেরও আমার আছে যারা পার্ট 1 কমপ্লিট করেছে এখানে। আর অনেকে নতুনও আছে। তো যাই হোক, প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা যে আলোচনাটা হবে সেটা অবশ্যই মন দিয়ে শুনবে। আমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে পরবর্তীতে পার্ট 2 টা কভার করতে বা পড়াশোনা শুরু করতে। এমনিতে তো সময় থাকে না। যেহেতু ডিসট্যান্স মোডে সবাই পড়াশোনা করছে, তো সেক্ষেত্রে আ দিনে, সারাদিনে কাজ, কাজের মাঝে একটু সময় বার করে পড়াশোনা, কারো ক্ষেত্রে সেই সময়টুকুটা হয় না। এখানে বেশিরভাগই হাউসওয়াইফরাই পড়ে। সিঙ্গেল মেয়েরা খুব কমই স্টুডেন্ট কিন্তু এনএসইউ তে। এখন হচ্ছে, যেহেতু রেগুলার ডিগ্রি সমান একটা ও ইয়ে দেওয়া হয়েছে তোমার, আ এটাকে মান্যতা দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু সবাই করছে। তবে বেশিরভাগই হাউসওয়াইফ বা যারা চাকরির সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তারা এখানে কোর্স করে। তো কম সময়ের মধ্যে কিভাবে কোর্সটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং তুলনামূলক রেজাল্টটা ভালো করা যাবে, সেটা নিয়ে ১ম ভাবতে হয়, সবার টেনশন ওটাই থাকে। তো অনেক স্টুডেন্ট থাকে যারা সারা বছর পড়াশোনা করতে সময় পায় না। যখন কিছু হয় না, একদমই সিলেবাস কিছুই জানে না। মাইক্রো করার প্রবণতা দেখেছি আছে, টুকরি করে নিয়ে যায়। তো সেটা না করেও কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। একটু ভেবেচিন্তে চলতে হবে। এখানে পড়াটাই শুধু ফ্যাক্টর নয় যে পড়তে হবেই, প্রচুর নাম্বার পাবো। তার সঙ্গে কয়েকটা বিষয় আছে। আজকে ক্লাসটা পুরোটা করলে আশা করি সে মানে কনফিউশন গুলো সবগুলোই দূর হয়ে যাবে। তারপরে পড়াশোনা যেটুকু করতে বলবো বা করতে হয় সেটুকু করতে পারো। তো যাই হোক, এখন যেটা জন্য আজকে ক্লাসটা সেটাতে আসা যাক। প্রথমত হচ্ছে তোমাদের
পার্ট 1 সবাই কমপ্লিট করেছে এখানে এবং যদি পার্ট 1 কমপ্লিট না করেও থাকে সেক্ষেত্রে তাকে পার্ট 1, পার্ট 2 একসঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগটাও করে দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে। আর অনেকে থাকে যারা পার্ট 2 এর অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছে কিন্তু ফাইনাল পরীক্ষাটা দেয়নি। তো তাদের ক্ষেত্রেও সেম, তারা অ্যাসাইনমেন্টটা বাদ দিয়ে বাকি ফাইনাল পরীক্ষাটা দিতে পারবে। তাদের অ্যাসাইনমেন্টের মার্কস যেগুলো আছে সেগুলো কিন্তু তোলাই থাকবে। শুধুমাত্র পার্ট 2 এর ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। মানে যাদের ক্ষেত্রে গ্যাপ হয়েছে তাদেরকে অবশ্যই একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল করে নিতে হবে। আর যারা ফ্রেশার আছো মানে পিজি পার্ট 1 পরীক্ষা জাস্ট রিসেন্ট দিলে তাদের ক্ষেত্রে রিনিউয়াল যদি কমপ্লিট করা আছে তাহলে শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে অ্যাসাইনমেন্ট, তারপর ফাইনাল এক্সাম। তো এখন তোমরা বুঝতে পারছো কে কোন অবস্থাতে আছো। সেটা শেষে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি আপাতত সিলেবাসটা কি পড়তে হবে পার্ট 2 তে সেটা একটু আলোচনা করি, তারপরে বাকি বিষয়গুলোতে যাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে শো করছে কিনা একটু আমাকে কেউ জানাবে। এখন তো স্ক্রিনে শো করছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, স্যার করছে। হুম। তো এটা হচ্ছে সিলেবাসের পিডিএফটা, তার সঙ্গে মার্কস ডিভিশন থেকে এক্সামের সমস্ত তথ্যগুলো কিন্তু এই পিডিএফ এর মধ্যে দেখতে পাবে। ইউনিভার্সিটি সম্পর্কে আমি কিছু বলছি না। তার তথ্যগুলো তোমরা সবাই জানো যেহেতু পার্ট 1 টা কমপ্লিট করেছো। আপাতত কমপ্লিট মানে কি এক্সামটা কমপ্লিট করেছো। তো এই যে এনএসইউ বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ন্যাক থেকে এ গ্রেড পেয়েছে এবং এটি আ ইউজিসি স্বীকৃত একটা বা ইউজিসি অ্যাপ্রুভ একটা ইউনিভার্সিটি। আর তোমাদের পিজিটা অবশ্যই সবাই জানো যে এটা অ্যানুয়াল সিস্টেমে। অ্যানুয়াল সিস্টেম বলতে বছরে একবার কিন্তু পরীক্ষা হয়। এখানে কোনো সেমিস্টারের কোনো সিস্টেম কিন্তু নেই। আর তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে পার্ট 1 এর রেজাল্ট, সেটার সঙ্গে পার্ট 2 এর পরীক্ষার যেটা রেজাল্ট হবে মানে দুটো রেজাল্টের এভারেজ করে কিন্তু ফাইনাল রেজাল্ট তৈরি হয়। অর্থাৎ পার্ট 1 এ যদি কেউ ৫৫% নাম্বার পায় তো সেটাই তার মানে একেবারেই যে আ মেইন ওটাই তোমার মার্কশিট বা এটাই তোমার মূল্যায়ন হবে চূড়ান্ত সেটা কিন্তু নয়। পার্ট 2 এ তুমি ৬৫% যদি তুলে নাও তাহলে পার্ট 2 তে যদি ৬৫% তুলে নাও তাহলে পার্ট 1 এর ৫৫% এবং পার্ট 2 এর ৬৫%। বুঝতেই পারছো তাহলে এভারেজে ওটা ওভারঅল চলে আসছে 60% এ চলে আসছে। মানে ৬০% তেই চলে আসছে। তো এইভাবে দুটো ইয়ার মিলে তোমার এভারেজে যেটা আসবে, দুটো যোগ করে ২ দিয়ে ভাগ করে সেটাই হচ্ছে তোমার চূড়ান্ত ফলাফল। মানে সেটাই তোমার পার্সেন্টেজ। তো অনেকের থাকে ফার্স্ট ইয়ারে ৫৯ পেয়ে গেল বা ৫৫ পেয়ে গেল, ৫৪ পেয়ে গেল, ৫০ ও যদি পায় তবুও সেকেন্ড ইয়ারে কিন্তু মেকআপটা দেওয়া যায়। ফার্স্ট ইয়ারে ৫০ পেয়েছে, সেকেন্ড ইয়ারে সে আবার ৭০ পেয়ে গেল। ওভারঅলে 60% বা ৬০% কিন্তু চলে আসছে। তো এইভাবে অ্যানুয়াল সিস্টেমে দুটো বছর একসঙ্গে পরীক্ষাটা তোমাদের বা সেই মূল্যায়নটা হয়ে থাকে। তো এখানে দেখো টোটাল পেপার তোমাদের কিন্তু ৮টা। পিজি একটা ইয়ার নিয়ে নয় কিন্তু দুটো ইয়ার নিয়ে। ৪+৪ দুটো ইয়ারই। ফার্স্ট ইয়ারে যেরকম ৪ টা পেপার পড়লে সেকেন্ড ইয়ারেও কিন্তু সেরকমই টোটাল তোমাদেরকে ৪ টা পেপার পড়তে হচ্ছে। মার্কস ডিভিশনটা কি রকম আছে না পার্ট 1 এ তোমরা পড়লে ১০০ নাম্বার করে ৪ টা পেপার। যার মধ্যে ২০ নাম্বারের অ্যাসাইনমেন্ট ছিল আর ৮০ নাম্বারের ছিল লিখিত পরীক্ষা। কিন্তু বলবে ৮০ নাম্বারের লিখিত পরীক্ষা কি করে হলো? লিখিত পরীক্ষা কিন্তু ১০০ নাম্বারের হয়েছে। লিখিত পরীক্ষাটা ১০০ নাম্বারেরই হয়েছে কিন্তু গড়ে ওটা হচ্ছে ৮০ নাম্বারের। মানে তুমি অ্যাসাইনমেন্টে যেহেতু ২০ নাম্বার হয়ে যাচ্ছে এবং বাকি যে ৮০ নাম্বারটা থাকছে সেটা লিখিত পরীক্ষা হয়। কিন্তু লিখিত পরীক্ষাটা প্রশ্নপত্র ১০০ নম্বরের হয়। ১৮ নম্বরের ২ টো, ১২ নম্বরের ৩ টে প্রশ্ন থাকে আর ৭ নম্বরের ৪ টে প্রশ্ন থাকে। তো ১০০ নম্বরের মধ্যে তোমার ৮০ র মার্জিনে মানে গড়ে এভারেজে কিন্তু নাম্বারটা আসবে। অর্থাৎ ১০০ র মধ্যে তুমি যদি ৬০ পাও তাহলে তোমার যোগ হবে কত? ৪৮ যোগ হবে। মানে পরীক্ষা তো ১০০ নম্বরের নয়, পরীক্ষাটা হচ্ছে মূলত ৮০ নাম্বারের। তাহলে তোমার ৮০ র মধ্যে কত আসছে সেটা করা হবে আগে। এবং সেখানে তুমি ৪৮ হচ্ছে। ৬০ টা দেখো তুমি ৮০ র গড়ে নিয়ে এলে হয়ে যাচ্ছে ৪৮। তাহলে সেই ৮০ র মধ্যে তুমি পেয়েছো ৪৮। ১০০ র মধ্যে ৬০ মানে ৮০ র মধ্যে ৪৮। এবার এই ৪৮ আর অ্যাসাইনমেন্টে যদি ২০ তে ২০ পেয়েছো তাহলে সেটা যোগ হয়ে গেল। ৪৮ আর ২০ তে তোমার হয়ে গেল ৬৮। বুঝতে পারছো? পাস মার্ক হচ্ছে ৪০। পার পেপারে পাস মার্ক হচ্ছে ৪০। তবে এরকম নয় যে ২০ অ্যাসাইনমেন্টে পেলাম আর ২০ ফাইনাল এক্সামে পেলাম।
এইভাবে কিন্তু পিজির সিস্টেমটা নয়। এটা ইউজির ক্ষেত্রে আছে। ইউজি কোর্স যেটা চলছে এখন সেটাতে আছে। অ্যাসাইনমেন্ট ওদের 20, ফাইনাল এক্সাম 50। তো ওদের 21-এ পাস আবার। তো ওখানে ওরা অ্যাসাইনমেন্টে 20-তে 20 তুলেছে, ফাইনাল এক্সামে 50-এর মধ্যে 1 তুলেছে। তাতে পাস হয়ে যাচ্ছে কিন্তু 21-এ পার। কিন্তু পিজির ক্ষেত্রে সেটা কিন্তু নয়। এখানে 20 পেলে পাস হবে না। এখানে 32 মতো তোমাকে পেতে হবে ফাইনাল পরীক্ষাতে। ঠিক আছে? তো এই 80-র মধ্যে তোমার 32 থাকতে হবে। তো এবারে যেটা বলছিলাম যে তাহলে তোমাদের 4টা 8টা পেপার টোটাল এমএ কোর্সটাতে, পিজি কোর্সটাতে, সেখানে 4টা পেপারে তোমাদের পরীক্ষা হয়ে গেছে পার্ট 1-এ। এবার পার্ট 2-তে তোমাদেরকে 4টা পরীক্ষা দিতে হচ্ছে। অ্যাসাইনমেন্ট আর ফাইনাল এক্সামের যে মার্কস ডিভিশনটা সেটা আশা করি বুঝতে পারছো যে 100 নম্বরের পরীক্ষা প্রতিটা পেপারে। সেখানে 20 নাম্বার অ্যাসাইনমেন্ট, 80 নাম্বার লিখিত পরীক্ষা, যদিও লিখিত পরীক্ষা হয়ে থাকে 100 নম্বরে, এবং সেই 100 নম্বরে যেটা পায় স্টুডেন্ট সেটার এভারেজ এখানে মানে গড় চলে আসে। আর ওভারঅল মার্কস তাহলে কত হচ্ছে? ফার্স্ট ইয়ারে পার্ট 1-এ 100 নম্বরের 4টা পেপার ছিল 400, সেকেন্ড ইয়ারেও 100 নম্বরের 4টা পেপার থাকবে 400। টোটাল 800 নম্বরের পিজি কোর্সটা টোটাল মূল্যায়ন হচ্ছে। সেখানে ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 60% এবং 60% মানে হচ্ছে 480। এবার বুঝতে পারলে আশা করি এই যে 8টা পেপার 800 নাম্বার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে, এখানে ওভারঅল আমাকে সব মিলে 480 তুলতে হবে। সে যে ইয়ারে যত পার্সেন্টই আমি তুলি না কেন, ফার্স্ট ইয়ারে তুললাম 200 আর সেকেন্ড ইয়ারে তুললাম 280। বুঝতে পারছো? এইভাবে এই টোটাল ফার্স্ট ক্লাসটা কিন্তু হয়ে থাকে। এবারে কার মার্কস কেমন আসে সেটার উপর ভিত্তি করে তোমরা বুঝে নিতে পারো তোমাকে কতটা তুলতে হবে বা কতটা তুলতে হবে না। সেখানে 1-2 নাম্বার যদি ফার্স্ট ক্লাসের জন্য কম থাকে সেকেন্ড ইয়ারে সেটা তোলা যাবে। বা যদি ফার্স্ট ইয়ারে তোমার হয়ে গেল 69%, তো তোমার টার্গেট তখন কি থাকবে? 69% পেয়েছি, 70% রাউন্ড ফিগারে হয়ে গেলে দেখতেও ভালো লাগবে মার্কশিটটা। তো সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে 69 পেয়েছি, তাহলে 71 তুলতে হবে তোমাকে সেকেন্ড ইয়ারে। তাহলে ওটা তোমার মেকআপ হয়ে যাবে, যেহেতু 1% কম আছে এদিকে 70 হতে, আর ওইদিকে 70 তো তুলতেই হচ্ছে। তো এইভাবে একটু ভেবে বুঝে চলতে হবে। তার জন্য মার্কসটা দেখবে ফার্স্ট ইয়ারে কত পাচ্ছ। রেজাল্ট তো বলে দিলাম যে 2.5-3 মাস এখন সময় লাগে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে রেজাল্ট পাবলিশ হয়, এবং তারপরে স্টাডি সেন্টার থেকে মার্কশিটের হার্ড কপিগুলো দেওয়া হয়ে থাকে। তোমরা ফার্স্ট ইয়ারে 4টা পেপার পড়েছো বাংলাতে, এবং সেই 4টা পেপারে ফার্স্ট পেপার থেকে ফোর্থ পেপারে কি টপিক ছিল এটা কি একটু বলতে পারবে? দেখি কার কতটুকু মনে আছে, রিসেন্ট তো পরীক্ষা দিলে। ফার্স্ট পেপার থেকে ফোর্থ পেপার 4টা পেপার পড়লে 4টা পেপারের টপিক কি ছিল? ফার্স্ট পেপারে মঙ্গল কাব্য ছিল, চর্যাপদ ছিল, না খানিকটা না, আমি মঙ্গল কাব্য পুরো ছিল। টপিকটার নাম বলছি, বইটার নাম পুরো বলছি, মানে যেটা আপনাদের সিলেবাসে আছে। বইটার নাম বইটা মানে পুরো সিলেবাসটা কি ছিল? একটা বাক্যেই তো বাংলা, হবে না ওটা? হ্যাঁ, হুম। বাংলার আহ, আদি মধ্যযুগ আর আধুনিক যুগের ইতিহাস, সাহিত্যের বাংলা ইতিহাস। সাহিত্যের ইতিহাস, হ্যাঁ, হ্যাঁ, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ, এবং হ্যাঁ, তার সঙ্গে রবীন্দ্র সাহিত্য ছিল আহ, অংশ একটা, যেটা হ্যাঁ, আপনাদের এবি বইটার অংশটাতে ছিল। যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে, সেখানে তো হুম, দুটো বই দেওয়া হয়েছিল, এবি এবং সিডি। ইতিহাস, হ্যাঁ, তো এবিতে রবীন্দ্র সাহিত্যটাকেও যোগ করা হয়েছিল প্রাচীন হ্যাঁ, যুগ মধ্যযুগের সাথে। আর যেটা দ্বিতীয় পার্ট ছিল সেটা ছিল আধুনিক যুগ। হুম। সেখানে কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সবই ছিল, নির্বাচিত অংশ ছিল। তাহলে ফার্স্ট পেপারটা ছিল বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। আর সেকেন্ড পেপারটা কি ছিল মনে আছে সেকেন্ড কারো? পেপারটা ওই, হ্যাঁ, ওই ওই যে লিঙ্গুইস্টিক্স ছিল সেকেন্ড উম, পেপারটা। হুম, ভাষা বিজ্ঞান ও সাহিত্য ভাষা তত্ত্ব। বিজ্ঞান, হ্যাঁ। আচ্ছা, থার্ড পেপার কি ছিল? থার্ড পেপার ছিল ছোট কবিতা, হ্যাঁ, প্রাচীন, কবিতার মধ্য নাটক, ও আধুনিক নাটক, যুগের কবিতা। হ্যাঁ। নাটক ছিল না, কবিতা ছিল। পুরো হুম, পেপারটাই কাব্য কবিতার পেপার। প্রাচীন, হুম, মধ্যযুগীয় ও আধুনিক কবিতা থার্ড পেপার। হুম। আর ফোর্থ পেপার কি ছিল? গল্প উপন্যাস। হ্যাঁ, কথা সাহিত্যের পেপার ছিল ফোর্থ পেপার। নির্বাচিত 15টা গল্প ছিল আর 5টি উপন্যাস ছিল।
রিসেন্ট পরীক্ষা দিয়েছো, সবার কম বেশি আশা করি মনে আছে। মনে রাখাটা দরকার। কেন বলছি? কেননা যদি ভাবো যে ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে, ওগুলো ভুলে যাই, এবারে বিসর্জন দিই, সেকেন্ড ইয়ার নতুন পড়বো। ফার্স্ট ইয়ারের টপিক গুলো আবার সেকেন্ড ইয়ারে ঘুরে ফিরে অনেক কিছু পাবে। এখন তো সিলেবাসটা আমি আলোচনা করব, দেখলেই বুঝতে পারবে যে ফার্স্ট ইয়ারের অনেক কিছু সেকেন্ড ইয়ারে আবার আছে, রিপিটও আছে। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারটা ভুলে গেলে চলবে না। সিলেবাসটা সিলেবাসটা আশা করি মনে আছে, অনেকের মনেই আছে। তাও একজন বললেন, বাকিদেরও আশা করি মনে আছে। তো এই ৪ টা পেপার ছিল ফার্স্ট ইয়ারে, অর্থাৎ পিজিবিজি 1, পিজিবিজি 2, পিজিবিজি 3 আর পিজিবিজি 4। পিজি ফর পোস্ট গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েশন, আর বিজি ফর বেঙ্গলি। তো এবারে তোমাদের ৪ টা পেপারের পরবর্তী পেপারগুলো পড়তে হবে সেকেন্ড ইয়ার থেকে। পঞ্চম পত্র মানে পিজিবিজি 5, 6, 7, 8, এই ৪ টা পেপার তোমাদের পড়তে হচ্ছে। তো যেটা হচ্ছে পঞ্চম পত্র, এখান থেকে তোমাদের সিলেবাস শুরু হচ্ছে সেকেন্ড ইয়ারের। দেখো, টপিক কি দেওয়া আছে? প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান। এখানে প্রবন্ধ সাহিত্যের সঙ্গে সবাই পরিচিত, আশা করি সবাই জানো প্রবন্ধ আসলে কি। যেহেতু ফার্স্ট ইয়ারে তোমরা পড়লে, ফার্স্ট ইয়ারে প্রবন্ধ কোন পেপারে পেয়েছো দেখি, কি একটু বলতে পারবে? ফার্স্ট ইয়ারে প্রবন্ধ কোন পেপারে পেয়েছো? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার? ফার্স্ট ইয়ারে তো পরীক্ষা দিলে, প্রবন্ধ কোন পেপারে ছিল? ফার্স্ট পেপারে। হ্যাঁ, ফার্স্ট পেপার, যেহেতু বাংলা সাহিত্যের ইতিহাস, ওখানে আধুনিক যুগে কিন্তু প্রবন্ধটা ছিল। তাহলে আমি কি বলছি, টপিক ঘুরে ফিরে আসবে, এমনকি হুবহু টপিকও আসবে। কোথায় আসবে সেটা দেখো। তাহলে পঞ্চম পত্র হচ্ছে প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান। এখানে একটা নতুন টপিক তোমরা পাচ্ছ, শৈলী বিজ্ঞান। প্রবন্ধ সাহিত্যটা জানা আছে সবার, শৈলী বিজ্ঞান। তো দেখো প্রবন্ধ সাহিত্যে কি কি প্রবন্ধ আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য প্রবন্ধ গ্রন্থ রয়েছে। এটা একটা প্রবন্ধের বই। এখানে ৫টা টোটাল পরিচ্ছেদ আছে, ৫টা পরিচ্ছেদে ৫টা টপিক আলোচনা আছে। তাহলে সাম্য প্রবন্ধটা পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তোমাদের ইউনিভার্সিটি থেকে যে স্টাডি মেটেরিয়ালসটা দেওয়া হবে, তাতে মূল টেক্সটগুলো কিন্তু থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালসে মূল টেক্সট থাকে না। তোমার পড়ার ইচ্ছে হলে তুমি পিডিএফ ডাউনলোড করতে পারো বা বই কিনতে পারো। কিন্তু যদি বই পড়ো, স্টাডি মেটেরিয়ালসে কিন্তু সারাংশগুলো দেওয়া আছে বা আলোচনা দেওয়া আছে সেই টপিক নিয়ে। তাহলে মূল স্টাডি মেটেরিয়ালস গুলো কবে পাবো স্যার? স্টাডি মেটেরিয়ালসটা আপনাদের রিনুয়াল যেহেতু হয়ে গেছে, তাহলে হুম। যেদিন রিনুয়াল হয়ে গেছে সেদিন থেকে আপনারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এবারে সেটা আপনার স্যার কলেজে। আমি এখনো রিনিউয়াল করিনি। আমি এগুলোর অ্যান্সার শেষে দিচ্ছি। হ্যাঁ, সিলেবাসটা আলোচনা করিনি, তারপর আমি সবার সাথে কথা বলে নেবো এটা নিয়ে। তো ব্যাপার হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালসে তাহলে এগুলোর আলোচনা থাকবে, এগুলোর মূল টেক্সট গুলো কিন্তু থাকবে না। মূল টেক্সট গুলোর পিডিএফ ডাউনলোড করতে হবে কিংবা বই কিনে নিলেও কেনা যেতে পারে। যাই হোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য প্রবন্ধটা রয়েছে এবং প্রবন্ধের বিষয়ে কি আছে না, সমতা। সাম্য মানে সমতা, কমিউনিজম নিয়ে তিনি আলোচনা করেছেন। বিভিন্ন বিষয়ে সমতা, নারী পুরুষের অধিকারে যেটা বৈষম্য আছে সেখানে সমতা, ধনী দরিদ্রের মানুষদের মধ্যে যে অসমতা আছে সেটার সাম্য আনার কথা তিনি বলছেন। যুগবতারদের প্রসঙ্গে আলোচনা করছেন এবং সাম্যবতার যারা রয়েছেন তাদের মধ্যে, যেমন রুশো আছেন, গৌতম বুদ্ধ আছেন, যীশুখ্রিস্ট আছেন, যারা সাম্যবতার, তাদের প্রসঙ্গে তিনি নিয়ে এসেছেন এবং সমাজে একটা সাম্যতা আনার কথা তিনি বলছেন। তো সেই সাম্য প্রবন্ধের বিষয় কিন্তু এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৫টি পরিচ্ছেদে সেটা আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ২টি প্রবন্ধ রয়েছে, কৌতুকহাস্য, কৌতুকহাস্যের মাত্রা। এটা কিন্তু প্রবন্ধের বই নয়, কিন্তু এটা আগে এটা কিন্তু বই ছিল, একটা পুরো বই, প্রবন্ধ সংকলন বলতে পারো বা বই বলতে পারো, সাম্য। কিন্তু রবীন্দ্রনাথের এটা হচ্ছে দুটো জাস্ট সিঙ্গেল প্রবন্ধ, সিঙ্গেল প্রবন্ধ, কৌতুকহাস্য, আর তার দ্বিতীয় পার্টের প্রবন্ধটা হচ্ছে কৌতুকহাস্যের মাত্রা। এটা যে মূল বইটার নাম হচ্ছে পঞ্চভূত। পঞ্চভূত নামের একটা গ্রন্থ আছে, রবীন্দ্রনাথের বই আছে, প্রবন্ধ গ্রন্থ। সেখান থেকে দুটো প্রবন্ধ আছে মাত্র তোমাদের সিলেবাসে, কৌতুকহাস্য, কৌতুকহাস্যের মাত্রা। আমরা হাসি কি জন্য, আর সেই হাসির কারণটা কি, অর্থাৎ কৌতুক, সেই কৌতুকের সৃষ্টি এবং তার তারতম্য অনুসারে তার যে হাসি এবং কান্না হয় সেই কৌতুকের কারণে, সেই প্রসঙ্গে আলোচনা আছে। কৌতুকহাস্য, কৌতুকহাস্যের মাত্রা, পঞ্চভূত গ্রন্থের অন্যতম দুটি প্রবন্ধ।
রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধ আছে ২টি, সুখ না দুঃখ এবং সৌন্দর্য বুদ্ধি। এটাও কিন্তু প্রবন্ধের বই নয়। এটা কিন্তু আ ২ টো জাস্ট প্রবন্ধ। প্রবন্ধের বই থেকে তোমার নেওয়া হয়েছে। আ আচ্ছা, আমি যে টপিক গুলো বলছি এগুলো সঙ্গে কেউ পরিচিত আছো? মানে এগুলো আগে কেউ পড়েছো? এরকম মনে হচ্ছে চেনা জানা? যে হ্যাঁ, এটা আগে পড়েছি কোথাও। না স্যার, একদম পড়িনি। যাই হোক, তাও একটা ভালো নতুন বিষয়ের একটা স্বাদ কিন্তু নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, দুটি প্রবন্ধ আছে, যেটা মূল বইটা যদি আমি বলি, যেরকম এটা বললাম যে রবীন্দ্রনাথের পঞ্চভূত থেকে নেওয়া হয়েছে দুটো প্রবন্ধ, সেরকমই রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটা বই আছে, নাম হচ্ছে জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের মানে সেই বইয়ের দুটি প্রবন্ধ, সুখ না দুঃখ এবং সৌন্দর্য বুদ্ধি। সুখ না দুঃখ প্রবন্ধের মূল বিষয় হচ্ছে মানুষের জীবনে সুখের অস্তিত্ব বেশি নাকি দুঃখের অস্তিত্ব বেশি, সেটারই মীমাংসা করার চেষ্টা করছেন প্রাবন্ধিক। আর সৌন্দর্য বুদ্ধির কথা হচ্ছে কি না, এই প্রবন্ধটাতে আছে মানুষের সৌন্দর্য বুদ্ধি কি রকমের, বা সেটা আহ, কোনো কাজে লাগে কিনা। মানুষ তো অহেতুক যেখানে সেখানে সৌন্দর্য দেখতে পায় না, তো সেটা কি কোনো জীবনে কাজে লাগে নাকি শুধু একটা অনুভূতির মধ্যে সীমিত আছে। তো সেটাই এখানে আলোচনা আছে এই দুটো প্রবন্ধের মধ্যে। দেখো, তারপরে আছে গল্পের গাঁটছড়া। এটা সুকুমার সেনের একটা প্রবন্ধ, এটা বই কিন্তু নয়, জাস্ট একটা সিঙ্গেল প্রবন্ধ, ছোট প্রবন্ধ, গল্পের গাঁটছড়া। সুকুমার সেন এই প্রবন্ধে বেশ কিছু গল্পের গিঁট খুলছেন। অর্থাৎ আমরা ছোটবেলায় কত গল্প শুনেছি, ব্যঙ্গমের গল্প, রূপকথার গল্প, বা কোনো একটা গল্প শুনলাম, সেটা মনে হলো যে এই গল্পটা আগেও শুনেছি, অন্য কোথাও শুনেছি, অন্য কোনো ভাষাতে হয়তো শুনেছি। তো প্রাবন্ধিক ওটাই জানাচ্ছেন সুকুমার সেন, যে কিছু কিছু গল্প যেগুলো বিদেশেও ছড়িয়ে আছে, চরিত্রগুলো হয়তো আলাদা, স্থান কাল নাম হয়তো আলাদা, কিন্তু গল্পগুলোর মধ্যে কিছু মিল আছে, সেগুলোকে টাইপ এবং মোটিভ তিনি বলছেন। তো সেই টাইপ এবং মোটিভ ইন্ডেক্স পদ্ধতি দ্বারা তিনি সেগুলোকে আলোচনা করছেন। আর সেখানে তিনি দেখাতে চাইছেন যে সুদূর অতীতে কিন্তু এই গল্পগুলো একটাই ছিল, এবং বিভিন্ন জায়গায় প্রচারিত হতে হতে গল্পের ধরন, চরিত্র, ভাষা সবকিছুই পাল্টে গেছে, কিন্তু গল্পগুলোর মূল যে বৈশিষ্ট্য, তার টাইপ এবং মোটিভ গুলো একই রকম কিন্তু রয়ে গেছে। এটাই হচ্ছে এই প্রবন্ধের মূল বিষয়, গল্পের গাঁটছড়া, সুকুমার সেনের লেখা একটা প্রবন্ধ। রাজশেখর বসু, অর্থাৎ যাকে আমরা পরশুরাম বলি বাংলা সাহিত্যে, তো রাজশেখর বসুর একটা প্রবন্ধ আছে, এটাও বই নয়, একটা সিঙ্গেল প্রবন্ধ, ভেজাল ও নকল। দুটো একই রকম কথাগুলো শুনতে লাগলেও আসলে ভেজাল বলতে আমরা কাকে বুঝি? ভেজাল বলতে আমরা কোনো জিনিসে যদি কিছু পরিমাণ সেই রকমই কোনো একটা জিনিসকে মিক্স করে দেওয়া হয় বা মিশ্রণ করে দেওয়া হয়। দুধে যেমন জল, দুধের ভেজাল হচ্ছে জল। আর নকল বলতে কি বোঝায় না, পুরো জিনিসটাই নকল, ঘিয়ের বদলে তেল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? চিনির বদলে স্যাকারিন দিয়ে দেওয়া হলো, এটাকে নকল বলা হয়। তো প্রাবন্ধিক এখানে রাজশেখর বসু আলোচনা করছেন যে ভেজাল এবং নকল এগুলোর প্রাদুর্ভাব কতটা কতটা ক্ষতি করছে আমাদের মানুষের, সরকার এর জন্য কি পদক্ষেপ নিচ্ছে, বা মানুষ হিসেবে আমরাও কি পদক্ষেপ নিতে পারি সাধারণ জনগণ হিসেবে। তো এই ভেজাল ও নকল যে প্রবন্ধটা, এটা দেখো একটা বিষয়, এই প্রবন্ধগুলো যেগুলো দেওয়া হয়েছে না ফিরতে পারে, এত সুন্দর সুন্দর প্রবন্ধগুলো, যেগুলো জাস্ট টেক্সট নয় পরীক্ষায় লেখার জন্য, নিজের জীবনে কাজে লাগানোর জন্য বেশ কিছু প্রবন্ধ আছে। প্রবন্ধই হচ্ছে এমন একটা সাহিত্যের শাখা বা মাধ্যম যেটাতে মানুষের চরিত্র গঠনে সহায়তা করে। এই প্রবন্ধগুলো যখন পড়বে না, অনেক কিছু জানতে পারবে। কবিতাও নয়, উপন্যাসও নয়, গল্পও নয় যে কাল্পনিক রোমান্টিকতা আছে, এটা নয়, পুরো বাস্তবতা আছে, এবং এগুলোর মাধ্যমে আমরা নিজেকেও সেইভাবে রেডি করতে পারি। তো প্রবন্ধ বেশ একটা শক্তিশালী মাধ্যম বাংলা সাহিত্যে কিন্তু। তো এখানে তাহলে ভেজাল ও নকল প্রবন্ধ আছে রাজশেখর বসুর লেখা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, বা ভাষাচার্য বলা হয় তাকে, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা জাতি, সংস্কৃতি ও সাহিত্য, এটাও একটা প্রবন্ধ, সিঙ্গেল প্রবন্ধ। এই প্রবন্ধে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাঙালি জাতির কথা, বাঙালি সংস্কৃতির কথা এবং বাঙালিদের রচিত সাহিত্যের কথা তিনি বলছেন। তিনি জানাচ্ছেন মধ্যযুগে বা তার আগে যে বাঙালি সম্প্রদায় ছিল, তারা কিন্তু ভাব প্রবণতা তাদের মধ্যে ছিল না, তারা কিন্তু অনেক কিছু চর্চা করেছেন, অনেক লিখে গেছেন। তিনি সাহিত্যিকদের কথা বলছেন। আর বর্তমান প্রসঙ্গ অর্থাৎ তার সমকালীন সময়কে তিনি তুলে ধরছেন। যে বাঙালিরা কিন্তু আগের যা কিছু ছিল ঐতিহ্য, অতীত, সেগুলোকে ভাঙিয়ে, ভাঙিয়ে কিন্তু খাচ্ছে এখনো।
নিজের কিছু করার এবিলিটি এখন তৈরি হচ্ছে না। তবে বাঙালিরা কি ভাবপ্রবণ জাতি? না, তিনি বলছেন ভাবপ্রবণতাই বাঙালির কিন্তু আসল পরিচয় নয়। তারা কিন্তু কর্মেও কিন্তু শ্রেষ্ঠ। তবে তাদেরকে জাগতে হবে এবং তাদেরকে এগিয়ে চলতে হবে। তো এই ধারণাগুলো তিনি দিয়েছেন জাতি, সংস্কৃতি এবং সাহিত্য প্রবন্ধে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপকথা। রূপকথা নামের একটা প্রবন্ধ আছে। এটা সিঙ্গেল একটা প্রবন্ধ। ছোট্ট প্রবন্ধ, খুব বড় নয়। রূপকথা মানে বুঝতেই পারছো আশা করি। আমরা ছোটবেলায় যেসব গল্পগুলো শুনেছি, রূপকথার গল্প, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, সাত সাগর তেরো নদীর পাড়ের যে রাজা, পরীর কথা, ঠিক আছে? তো এই যে রূপকথা, এইগুলো কি শিশু চিত্তকে আন্দোলিত করে? বাচ্চাদের জন্যই লেখা, নাকি বড়দেরও কোনো কাজে লাগে, বড়দেরও মনের খোরাক যোগায়? তো প্রাবন্ধিক জানাচ্ছেন যে এগুলো কিন্তু, এগুলোর বিরুদ্ধে বড়দের অভিযোগ রয়েছে। এগুলো আজগুবি গল্প। এগুলো আমাদের চিত্তকে আন্দোলিত করবে না। শিশুদেরকে হয়তো তাদের ভয় জাগাতে পারে, তাদের কৌতূহল জাগাতে পারে, তাদের মনে অনেক কল্পনার জগৎ তৈরি করতে পারে। আমাদের জন্য কিছু নয়। কিন্তু প্রাবন্ধিক এখানে জানাচ্ছেন যে এই রূপকথাগুলো আসলেই বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। কিভাবে মিল রয়েছে তিনি যুক্তি খাড়া করে করে দেখাচ্ছেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই প্রবন্ধে রূপকথার বিরুদ্ধে যে ওঠা অভিযোগগুলো, সেই অভিযোগগুলোকে একটা একটা করে খণ্ডন করছেন। ঠিক আছে? তাহলে এই রূপকথা প্রবন্ধের বিষয়টা এরকম আছে। গোপাল হালদারের লেখা একটা প্রবন্ধ আছে, সংস্কৃতির সংজ্ঞা। সংস্কৃতির সংজ্ঞা মানে সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির আহ ধারক বাহক কি, সংস্কৃতি কিভাবে আসছে এবং সংস্কৃতির ফলগুলো কি কি, এইসব বিষয়ে তিনি আলোচনা করেছেন তার প্রবন্ধ। একটা প্রবন্ধ এটা, সংস্কৃতির সংজ্ঞা। মূলত সংস্কৃতির রূপান্তর থেকে নেওয়া হয়েছে প্রবন্ধটা, এটার নাম কিন্তু সংস্কৃতির সংজ্ঞা। এবার দেখো কাজী আব্দুল ওদুদের লেখা বাংলার নবজাগরণ। এটা বাংলার রেনেসাঁস বা বাংলার নবজাগরণ। এই প্রবন্ধটা, এটা প্রবন্ধ বলবো না, এটা প্রবন্ধের বই, একটা পুরো বই। এখানে বেশ কিছু বক্তৃতা আছে। কাজী আব্দুল ওদুদ শান্তিনিকেতনে এসেছিলেন, তখন তিনি বেশ কিছু বক্তৃতা লিখেছিলেন বাংলার রেনেসাঁস বা বাংলার নবজাগরণ প্রসঙ্গে। তার বক্তব্য তিনি পেশ করেছেন। যে বক্তৃতাটা দিয়েছিলেন শান্তিনিকেতনে, সেই টোটাল ৬টি বক্তৃতা, সেই ৬টি বক্তৃতায় এখানে ৬টি প্রবন্ধ রূপে স্থান লাভ করেছে। তাহলে এখানে প্রতিটা পরিচ্ছেদে এক একটা করে বক্তৃতার তিনি প্রবন্ধ রূপে আলোচনা করেছেন। তাহলে এটা একটা পুরো বই কিন্তু প্রবন্ধের, এর আয়তনটা অনেকটা বড়। বাংলার আব্দুল নব ওদুদ কি বাংলাদেশের লেখক? না, না, বাংলাদেশের নয়। তো তাহলে কাজী আব্দুল ওদুদের উনি শান্তিনিকেতন এসেছিলেন, মানে তাই জন্য বলছি, মানে কোথা থেকে এসেছিলেন? শান্তিনিকেতনে তিনি বক্তৃতাটা দিয়েছিলেন। আমাদেরই উম, ভারতবর্ষের লেখক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তিনি কলকাতা, তার জন্মস্থানটা হবে তোমার বাংলাদেশে, কিন্তু তার মৃত্যুটা হয়েছিল কলকাতাতে। পরে তিনি কলকাতাতে এসেছিলেন। হ্যাঁ, তো কাজী আব্দুল ওদুদ যখন শান্তিনিকেতনে এলেন এবং তিনি সেই বক্তৃতা রাখলেন ৬টি, সেই ৬টি বক্তৃতা হচ্ছে এই সিলেবাস, মানে পুরো বইটাই তোমাদের দেওয়া আছে বাংলার নবজাগরণ। বুদ্ধদেব বসুর আরেকটা বই পড়তে হবে, এটাও কিন্তু প্রবন্ধ সংকলন বা প্রবন্ধের বই। এটা কিন্তু সিঙ্গেল একটা প্রবন্ধ নয়, এখানে প্রায় ২০টা মতো প্রবন্ধ আছে। প্রবন্ধটা, বইটার নাম হচ্ছে উত্তর ৩০। বুদ্ধদেব বসুর লেখা উত্তর ৩০ প্রবন্ধ সংকলন বলতে হবে, ঠিক আছে? প্রবন্ধের বই। এই প্রবন্ধের বইটাতে প্রায় ২০টা মতো আছে প্রবন্ধ, যেখানে উত্তর ৩০ উত্তীর্ণ হয়েছেন প্রাবন্ধিক, এবং তার যে অভিজ্ঞতা, অর্থাৎ প্রৌঢ়ত্বে এসেছেন তিনি, যৌবন কাটিয়ে প্রৌঢ়ত্বে আসছেন, এবং তিনি বলছেন যে যৌবনটাই থেকে প্রৌঢ়ত্বটাই বেশি কাঙ্ক্ষণীয়। যৌবনে আমরা অনেক ভুল করি, উচ্ছ্বাস থাকে, আবেগ থাকে, কিন্তু ভুলের যে ইয়েটা, ভুলের যে সংখ্যাটা সেটাও কিন্তু বেশি থাকবে সেই সময়। অর্থাৎ তিনি যৌবন অপেক্ষা প্রৌঢ়ত্বকে বেশি কাঙ্ক্ষণীয় বলছেন এবং সেই সময়টাকে বেশি গুরুত্বপূর্ণ বলছেন। যখন প্রৌঢ়ত্ব আসে, ৩০ উত্তীর্ণ তিনি হচ্ছেন, তিনি জানাচ্ছেন যে এর থেকে ভালো সময় হয় না। বিচার, বুদ্ধি, বিচক্ষণতা সবকিছু আসে এবং মানুষ সংযত হয়, বুঝতে শিখে।
সবকিছু খামচা-খামচি কাড়াকাড়ি করে, ঝগড়াঝাঁটি করে কেড়ে নিতে হবে, সর্বস্ব পৃথিবীর খাবো। এই যে ভাবনাগুলো এগুলো থাকে না? মানুষের মধ্যে সৌন্দর্য বুদ্ধি যে শেষ হয়ে যায় সেটাও নয়। সৌন্দর্য বুদ্ধিও থাকে। কিন্তু সেটা পরিশীলিত এবং সেটার মধ্যে একটা আলাদাই রস থাকে এবং এই প্রাবন্ধিক কবি বুদ্ধদেব বসু তিনি ঔপন্যাসিকও ছিলেন, নাট্যকারও ছিলেন, প্রাবন্ধিকও ছিলেন, কবিও ছিলেন। একাধারে সবকিছু ছিলেন। তাহলে সেই বুদ্ধদেব বসুই উত্তর ৩০ প্রবন্ধে আড্ডা সম্পর্কে আলোচনা করছেন। আড্ডার স্বরূপ আছে, আড্ডা নামে একটা প্রবন্ধ আছে। তিনি আ অ সময় জীবনের সেরা ২ ঘন্টা সময় নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন। যেখানে চুল কাটার প্রসঙ্গ আলোচনা করছেন। হরিবোল বলে একটা প্রবন্ধ আছে। তার অভিজ্ঞতা নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন। মেকআপের বিরুদ্ধে বলে একটা প্রবন্ধ আছে। মাত্রা জ্ঞান ও অতিরঞ্জন বলে একটা প্রবন্ধ আছে। যেখানে বাঙালির কোনো মাত্রা জ্ঞান নেই এবং অতিরঞ্জন অর্থাৎ অতিরঞ্জিত করে সবকিছুকে উপস্থাপন করে সেসব নিয়ে তিনি আলোচনা করছেন। অর্থাৎ উত্তর ৩০ এ যা কিছু তার অভিজ্ঞতা হয়েছে সবকিছুই এই প্রবন্ধে তিনি আলোচনা করেছেন। এটা কিন্তু যুক্তিনিষ্ঠ প্রবন্ধ নয় যে একটু কেমন খটোমটো লাগবে। এই প্রবন্ধটা হচ্ছে একদম তোমার ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ মানে লঘু চালে ঘরোয়া পরিবেশে যেন গল্প বলছেন। এই প্রবন্ধটা পড়তে কিন্তু কঠিন লাগবে না। কেউ কিছু বলছো? আচ্ছা আমার আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তাহলে 5th পেপারের যতগুলো প্রবন্ধ আছে আমি সেগুলোর কথা তোমাদের বলে দিলাম যে এগুলো হচ্ছে প্রবন্ধ সাহিত্য। কিন্তু এখানে আরেকটা টপিক আছে শৈলী বিজ্ঞান। এটা হচ্ছে তোমাদের কাছে নতুন টপিক আশা করি। শৈলী বিজ্ঞান সম্পর্কে পিজি পার্ট 1 এ কোনো মানে তথ্য সেরকম নেই। তবে এটুকু আ জানো সবাই যে কোনো একটা গল্প যখন আমরা পড়ি বা উপন্যাসকে সম্পর্কে আলোচনা করি তখন তার ভাষারীতি, তার প্লট এইগুলো চরিত্র এগুলো সম্পর্কে তো আলোচনা হয়। না? ভাষা প্রসঙ্গে আলোচনা করো। নাটকটির সংলাপ সম্পর্কে আলোচনা করুন। এরকম তো প্রশ্ন আসে। তাহলে একটা প্রবন্ধ, একটা গল্প, একটা কবিতা বা একটা উপন্যাসকে গঠনগত যখন আমরা বিশ্লেষণ করব, ভাষাতাত্ত্বিক দিক থেকে বা তার আ প্লট, তার ভাষা, তার চরিত্র, তার সংলাপ এগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার করব, তখন চলে যাচ্ছি আমরা শৈলী বিজ্ঞানের দিকে। যেখানে আ ইংরেজিতে শৈলী বিজ্ঞানকে কি বলা হচ্ছে? না তোমার স্টাইলিস্টিক শৈলী বলতে ইংরেজিতে হচ্ছে স্টাইল। আমরা বাংলাতে রীতি যেরকম বলি ঠিক রীতিও নয় শৈলীটা, রীতির থেকেও আরো বেশি কিছু। তো সেই শৈলী এবারে শৈলী বলতে আমরা গঠন শৈলী যদি বলি তাও ভুল হবে না। তাহলে শৈলী বিজ্ঞানের মূল তত্ত্ব পড়তে হবে সেখানে। কবিতার শৈলী পড়তে হবে, উপন্যাসের শৈলী পড়তে হবে এবং সেই শৈলী বিচার কিভাবে করব। গদ্যের শৈলী পড়তে হবে, শৈলী বিচার পদ্ধতি পড়তে হবে, ছোট গল্পের শৈলী পড়তে হবে, শৈলী বিচার পদ্ধতি পড়তে হবে। এবারে ব্যাপার হচ্ছে যে এগুলো কি আসলে? একজন সমালোচক যখন কোনো একটা উপন্যাসকে বা কবিতাকে সমালোচনা করেন, তখন তিনি গঠনগত দিকটাও বিচার করেন। অর্থাৎ খেয়াল করে দেখো তোমরা এখন তার কলেজে পড়ছো না বা পিজি পার্ট 1 এ নেই, পিজি পার্ট 2 তে। এরপরে তোমরা যাবে পিজি পার্ট 2 পাস করলে বেশিরভাগ ক্ষেত্রে নেট সেট করে, পিএইচডি করে, নেট সেট কোয়ালিফাই করে। তো একজন গবেষকের ভূমিকা যখন নেয় তখন সব এদিক থেকে বিচার করার যে ক্ষমতাটা, এবিলিটিটা এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা গল্প এতদিন পড়ছিলাম, রসাস্বাদন করছিলাম বা কবিতা পড়ছিলাম, রসাস্বাদন করছিলাম। এবারে আমাকে বিচার করতে শিখতে হবে যে কবিতাটার মধ্যে কি আছে? রোমান্টিসিজম আছে, ক্লাসিসিজম এর কবিতা এটা। কোন মতবাদ আছে? নাকি সুররিয়ালিজম আছে বা পরাবাস্তববাদ আছে? আচ্ছা কবিতাটাতে আর কি গাঠনিক দিকটা আমরা দেখতে পাচ্ছি? বুঝতে পারছো? এতদিন কবিতা পড়লে এবার কবিতাকে গঠনগত আলোচনা করা। অর্থাৎ একটা কোন খেলনা গাড়ি চলছে, একটা গাড়িকে আমি চাবি দিয়ে দিলাম, চলছে। আনন্দ নিচ্ছি ছোটবেলা থেকে হয়তো খেলেওছি খেলনা গাড়ি বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে খেলছি। মোবাইল ফোনটারই যদি কথা বলি। এবারে কি হচ্ছে না এটার তো আমি জাস্ট আনন্দটা নিলাম রসটুকুটা। কিভাবে আসছে আনন্দটা সেটা আমি বিচার করব। অর্থাৎ গাড়িটা চলছে কিভাবে, চাকাগুলো ঘুরছে কিভাবে? তাহলে সেই খেলনা গাড়িটাকে খোলা হলো স্ক্রু ড্রাইভার দিয়ে এবং ভেতরের কলকব্জাগুলোকে দেখা হলো যে ও এই মেকানিজম আছে এইভাবে গাড়িটা চলছে। বা ফোনটাকে খুলে দিলাম। ভেতরে পার্টস গুলো দেখছি। ও এই পার্ট গুলো এভাবে কাজ করছে, ডিসপ্লে এভাবে কাজ করে। বুঝতে পারছো? সেরকমই সাহিত্যে এই যে কবিতা, গল্প, উপন্যাস এগুলোকে তার খুলে আলোচনা করা ভেতরে কি আছে যে গল্পটা এত পরিতৃপ্তিদায়ক হলো?
গল্পটা কি আছে? এত জটিলতা কেন? এত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কেন? লেখকের অভিপ্রায় কি আছে? প্লটটা কি রকম? চরিত্রগুলো কিভাবে কাজ করছে? বুঝতে পারছো? তাহলে একটা গল্প কবিতাকে আমরা কিভাবে বিচার করব বা সেই সাহিত্যের যে শাখাগুলো আছে বা সংগ্রুপগুলো আছে এগুলোকে বিচার করার যে পদ্ধতি সেটাই হচ্ছে এখানে শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে বুঝতে পারলে যে পেপার 5 এটাকে যদি কঠিনভাবে নাও তাহলে খুবই কঠিন পেপার। আর যদি সহজভাবে পড়ো আমি যেভাবে বললাম তাহলে এই পেপারটাতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো তোমাদের কাছে কিন্তু নতুন মনে হবে এবং অনেক কিছু বিষয় বুঝতে পারবে। প্রবন্ধগুলো সবগুলো একই রকম নয়। কেননা প্রবন্ধের তো ২ টো শ্রেণী। একটা তন্ময়, একটা মন্ময়। তন্ময় মানে হচ্ছে যুক্তিনিষ্ঠ আর মন্ময় মানে ব্যক্তিনিষ্ঠ। যেগুলো যুক্তিনিষ্ঠ প্রবন্ধ সেগুলো একটু তুলনামূলক জটিল হয়। আর যেগুলো ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সেগুলো একটু সহজ সরল হয়। ভাষাও সহজ সরল হয়। ওটা বোধগম্য একটু ভালো হবে। তো যাই হোক এইভাবে পড়তে হবে 5th পেপার। চলে আসছি 6th পেপার। আচ্ছা 5th পেপারে কারো কিছু বুঝতে অসুবিধা হলো? যেগুলো আলোচনা করলাম বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। আ সিলেবাসটা কেন জানতে হয় দেখো, সিলেবাসটা জানার একটা রিজন আছে। তুমি পড়া শুরু করছো, সিলেবাসই জানো না। বই নিয়ে পরীক্ষার আগে পড়ে দিলাম, একটু পার হয়ে গেলাম। কিন্তু সিলেবাসটা এই যে জেনে নিলে না ২ টো লাইন আরো বেশি লিখতে পারবে। আমি বলছি না যে প্রতিদিন তোমরা খাতা কলম নিয়ে রেগুলারদের মতো পড়ো। যত কম কষ্ট হয় ততই মানে তোমার যত কম মানে সময় দেবে ততটাই চেষ্টা করতে হবে। এবারে ব্যাপার হচ্ছে তোমার কাছে সময় কম। তাহলে তোমাকে ওই কম সময়টা অ্যাক্টিভিটি বেশি রাখতে হবে। তাহলে যখন সময় কম আছে তখন আমি আগে সিলেবাসটাকে গুলে খেয়ে নিই যে কি আছে সিলেবাসটা জেনে নিই। হাতের মুঠোতে সিলেবাস যদি চলে আসে না তাহলে পড়াটা পড়তেও ভালো লাগবে। আর যদি আমি বলি যে ২ মাস আমার সময় আছে পড়ার আর ২ মাসে আমি সিলেবাসই জানলাম না এটুকু, এটুকু এদিক থেকে এটুকু ওদিক থেকে এটুকু পড়ে নিলাম। তো তাতে নিজেরই মানে প্রবলেম হবে। অথচ একটু যারা বুদ্ধিমানের কাজ করে তারা সিলেবাসটা আগে কিন্তু বুঝে নেয় যে এটাই সিলেবাস এটাই পড়তে হবে। তাহলে আমি এইভাবে কভার করতে পারব। তো সেটা আগে হাতের মুঠোয় আনতে হয়। আমার মতে পড়া শুরু করার আগে সিলেবাসটাকে নিতে হয়। সে যেকোনো পড়াই হোক, চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, সিলেবাসটা আগে বোঝো তোমাকে কি পড়তে হবে। কোথা থেকে কত নাম্বার কমন পাবে। এটা বুঝে যদি চলো তাহলে কম খাটতে হবে, বেশি নাম্বার পাবে। আর নইলে বেশি খেটেও কম নাম্বার পায় অনেক মানুষ। তো তার জন্য এখানে সিলেবাসটা আমি যেভাবে আলোচনা করছি অবশ্যই একটু মন দিয়ে শোনো তোমাদের কাজে লাগবে কিন্তু। দেখো ৬ষ্ঠ পত্র মানে পিজিবিজি 6 যেটা সেটা টপিক হচ্ছে নাটক ও বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস। এখানেও ২ টো টপিক আছে কিন্তু। ওখানে যেরকম ২ টো টপিক আছে এখানেও ২ টো টপিক আছে এবং ২ টো টপিক থেকে প্রায় অর্ধেক প্রশ্ন আসে। মানে ৫০ নাম্বার, ৫০ নাম্বার প্রায় ১০০ নাম্বার এভাবে আসে। এখানে ২ টো টপিক কি আছে না একটা হচ্ছে বাংলা নাটক আর বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস। নাটক প্রসঙ্গে সবাই জানো নাটক কাকে বলে। আর মঞ্চাভিনয় মানে হচ্ছে মঞ্চে অভিনয় অর্থাৎ থিয়েটারের কথা বলা হচ্ছে। আমাদের কলকাতাতে প্রতিষ্ঠিত যে থিয়েটার গুলো একদম শুরু থেকে ব্রিটিশদের আমল থেকে পলাশির যুদ্ধের সময় থেকে ১৭৫৭ সাল থেকে সেই সময় থেকে যতগুলো থিয়েটার চলছে একদম বিংশ শতাব্দী পর্যন্ত চলেছে বা এখনো দু একটা থিয়েটার অস্তিত্ব রয়েছে যেমন স্টার থিয়েটার মিনার্ভা থিয়েটার এগুলো রয়েছে এখনো। তো এই থিয়েটার গুলো পর্যন্ত থিয়েটারের ইতিহাস আমাদেরকে পড়তে হচ্ছে, নাটকও পড়তে হচ্ছে। আর নাটকগুলো যে মঞ্চে মানে মঞ্চস্থ হচ্ছে সেই থিয়েটারেরও ইতিহাস পড়তে হচ্ছে। তাহলে মঞ্চাভিনয়ের ইতিহাসটা যদি আগে বলা হয় তাহলে মঞ্চাভিনয়ের ইতিহাসে কি, কি পড়তে হচ্ছে? না বাংলা নাটকের উদ্ভব কিভাবে হলো? আমাদের আ মানে দেশে তথা বাংলার কথা যদি বলি আগে তো নাটক ছিল না যাত্রা ছিল। মধ্যযুগের কথা যদি বলি কৃষ্ণযাত্রা বা যাত্রাপালা এগুলোই মানুষ শুনত। যাত্রা আ মানে যেকোনো জায়গাতে চারচালা করে বা কোনো একটা প্যান্ডেল করে আমরা তো এখনো দেখি শীতকালীন যাত্রা হয় বিভিন্ন জায়গাতে। তো সেই যাত্রাটা হচ্ছে কিনা মাঠের মাঝে ফাঁকা মাঠে এরকম হতে পারে। থিয়েটার জিনিসটা কিন্তু ফাঁকা মাঠে হয় না। সেটা একটা হল ঘর বা কোনো একটা রুমের মধ্যে সেটা হচ্ছে। এই থিয়েটারটা ব্রিটিশরা এনেছিল। আমাদের কিন্তু যাত্রাপালা ছিল। তো এই থিয়েটারটা এসেছিল যখন একদম শুরুর কথা যদি বলা হয় পলাশী যুদ্ধের আগেই থিয়েটার হয়েছিল। ওটাকে বলা হতো ওল্ড প্লে হাউস। ১ম বাংলার থিয়েটার। ব্রিটিশদের দ্বারা নির্মিত ওল্ড প্লে হাউস যে থিয়েটারটাকে ভেঙে দিয়েছিল সিরাজদৌল্লা। ১৭৫৭ সালের আগেই সেটা ধ্বংস হয়ে গেছে। তো আক্রমণ করেছিল সিরাজদৌল্লা। ব্রিটিশরা যখন ১ম আসছিল আমাদের দেশে। তারপরে নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার এলো। এইভাবেই ব্রিটিশদের থিয়েটার গুলো চলছিল। ভেলার প্লেস, চৌরঙ্গী থিয়েটার, শ্বাসরুষি থিয়েটার,
মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার, এই থিয়েটারগুলো সমস্তই ব্রিটিশদের থিয়েটার। আর সেই থিয়েটারের পরে আসছে আমাদের বাংলাদেশ শখের নাট্যশালা। অল্প সময়ে ফুলে ফেঁপে ওঠা জমিদার, সুদখোর, ব্যবসায়ী, বাঙালি যারা পদলেহন করছে ব্রিটিশদের, তারা থিয়েটার তৈরি করলো। সেগুলোকে বলে শখের নাট্যশালা। বেলগাছিয়া নাট্যশালা আছে, এর মধ্যে বিদ্যুৎ সাইনের রঙ্গমঞ্চ আছে, সাতুবাবুর বাড়ির নাট্যশালা আছে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাট্যশালা আছে, প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার আছে। এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের থিয়েটার। ১ম এ ব্রিটিশদের থিয়েটার, তারপর বাঙালিদের থিয়েটার। তারপরে আসছে জনসাধারণের জন্য থিয়েটার, সাধারণ রঙ্গালয়। গিরিশ ঘোষের সময় থেকে। গিরিশ ঘোষ, আ তারপর অমৃতলাল বসু, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, এনাদের যে থিয়েটার গুলো, তারপর বিনোদিনী, বিনোদিনীকে আশা করি সবাই জানো, নটি বিনোদিনী। গিরিশ ঘোষের সময়ে রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, এনারা সবাই থিয়েটার দেখতে আসতেন। এগুলো সবই পাবে তোমরা স্টার থিয়েটার যখন পড়বে। বিনোদিনীর কথা, গিরিশ ঘোষের কথা, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। সাধারণ রঙ্গালয় যখন পড়বে তখন বিদ্যাসাগরের প্রসঙ্গ আসবে, মাইকেলের প্রসঙ্গ আসবে, বেলগাছিয়া নাট্যশালাতে মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গ আসবে, দীনবন্ধু মিত্রের প্রসঙ্গ আসবে। অর্থাৎ নাটকের সঙ্গে, সঙ্গে নাট্যমঞ্চগুলোতে তাদের কি অবদান ছিল, কি জন্য নাটক লেখা হতো, সব জানতে পারবে এখান থেকে। তো তোমাদের এই বইগুলো জাস্ট নিছক যে বই সেটাও বলবে না যে পাস করার জন্য জাস্ট বই। এখান থেকে যদি পড়ো অনেক কিছু তথ্য পাবে। তো তাহলে এখানে নাটকের উদ্ভব, বিদেশি রঙ্গালয়, দেশি রঙ্গালয়, শখের নাট্যশালা, এগুলো পাবো আমরা ১ম পার্টটাতে। ২য় পার্টটাতে পাবো, দেখো ১ম পার্টটা ১৭৯৬ থেকে ১৮৭২, ২য় পার্টটা হচ্ছে ১৮৭২ থেকে ১৯১২। এটা যদিও ১৭৯৬ হবে না, এটা আরো আগে হবে। পলাশীর যুদ্ধের আগে থেকেই তোমরা বাংলা নাট্যমঞ্চের তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে। ১৭৫০ এর পরবর্তী সময় থেকে পাবে। আ বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাসে ২য় পর্ব যেটা, সেটা সাধারণ রঙ্গালয় থেকে হচ্ছে, মানে পেশাদারি নাট্যশালা। মানে থিয়েটারে ১ম এ কিন্তু টাকা-পয়সার ব্যাপার ছিল না। যারা অভিনয় করত তারাও টাকা-পয়সা নিত না। কারণ তাদেরই থিয়েটার ছিল। তাদের বাড়িতেই থিয়েটার ছিল। তারা গুণীজন, আত্মীয়-স্বজনদেরকে ডাকতো তাদের বাড়িতে আ নাটক দেখানোর জন্য। তাহলে টাকা-পয়সার কি ব্যাপার আছে? এখানে নেই। কিন্তু পরবর্তীকালে ১৮৭২ সাল থেকে পরিবর্তন হলো। যারা থিয়েটারে আ উদ্যোক্তা তারা ইনভেস্ট করছে টাকা, এবং যারা দেখতে আসবে তাদের জন্য টিকিটের ব্যবস্থা। এটা ১৮৭২ সাল থেকে পাকাপাকিভাবে হয়ে গেল। তো এগুলোকে বলা হয় পেশাদারি নাট্যশালা। মানে থিয়েটারগুলো সাধারণ রঙ্গালয়, এই যে গ্রেট ন্যাশনাল থিয়েটার, বেঙ্গল থিয়েটার, স্টার থিয়েটার, ক্লাসিক থিয়েটার, আরোরা, বীণা, মিনার্ভা, এই থিয়েটারগুলোর কথা আছে। একেবারে উৎপল দত্ত পর্যন্ত তোমরা পেয়ে যাবে। উৎপল দত্ত, মনোজ মিত্র, শম্ভু মিত্র, এনাদের নাম আশা করি শুনেছ। এনাদের সময়কালটা পর্যন্ত পেয়ে যাবে। অর্থাৎ বিংশ শতাব্দী পর্যন্ত পেয়ে যাবে। এখনো অস্তিত্ব আছে মিনার্ভা থিয়েটার এবং স্টার থিয়েটারে কলকাতাতে। যেগুলো চলছে, কিন্তু সেই আগের মতো আর যে সগৌরবে চলছে সেটাও কিন্তু বলা যায় না। তাহলে মঞ্চাভিনয়ের ইতিহাসে আমরা কলকাতার বুকে যে প্রতিষ্ঠিত যে থিয়েটার গুলো, সেগুলো সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে পেয়ে যাচ্ছি। নাটক কি, কি আছে দেখো এই পেপারে। বুড়ো শালিকের ঘাড়েরও, এটা মূলত প্রহসন। এর আগে কেউ পড়েছো এটা? বুড়ো শালিকের ঘাড়েরও গ্র্যাজুয়েশনে আমি থাকে? আমি পড়েছিলাম স্যার, এমনিই পড়েছিলাম। আচ্ছা। খুব মজা, মধুসূদনের, মাইকেল মধুসূদনের। হ্যাঁ, এখানে বুড়ো শালিক বলতে ভক্তপ্রসাদ চরিত্রটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা শালিকের বুড়ো বয়সে তার গলাতে বা তোমার ঘাড়ের বেরোবে না। ঠিক আছে? তো শালিকের বেরোয় কখন? ছোট বাচ্চা থাকে যখন। অর্থাৎ মানুষের যৌবনকালেই যৌবনসুলভ আচরণগুলো তারা করবে। বুড়ো বয়সে তো করবে না। তো ভক্তপ্রসাদ নামের যে একটা চরিত্র আছে, একটা কামুক মানুষকে দেখানো হচ্ছে, বুড়ো মানুষ, যার ঘাড়ে, মানে শালিকের ঘাড়ে যেরকম বেরোনো, সেরকম তার বৃদ্ধাবস্থায় যৌবন ছলকে পড়ছে, এবং সেই মানুষটা কুকর্মে লিপ্ত হচ্ছে, দুশ্চরিত্র একটা মানুষ। জমিদার হলেও দুশ্চরিত্র। সেই প্রহসনে তিনি এইভাবেই দেখাচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত তৎকালীন সময়ে এই রকমই জমিদারও ছিল। বুড়ো শালিকের ঘাড়ের রবীন্দ্রনাথের একটা কাব্যনাট্য 'মালিনী'। বেশ সুন্দর কিন্তু নাটকটা, কবিতার আকারে লেখা নাটক, কাব্যনাট্য। বাইরে কবিতা মানে কাব্য, ভেতরে নাটক। তো এই কাব্যনাট্য 'মালিনীতে' আছে কি না, তোমার আ ধর্মের দ্বন্দ্ব বা সেই স্বরূপটা আলোচনা করছেন। প্রকৃত ধর্ম কি? সেটা বোঝাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানবতা, ক্ষমাশীলতা, মানুষে, মানুষে প্রেম, এটাই আসল ধর্ম। এবং আ কোনো একটা ধর্মের গোঁড়ামি নিয়ে বেঁচে থাকা, কুসংস্কারকে নিয়ে বেঁচে থাকা, সেটা ধর্ম না, সেটা ধর্ম সংস্কার। সেটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ধর্ম মানুষকে বাঁচতে শেখায়, সৎ পথে চলতে শেখায়। যেখানে মানুষের প্রেম নেই যে ধর্মে, সেটা ধর্ম নয়।
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মালিনী নাটকে দেখাচ্ছেন নবধর্মের স্বরূপ। মালিনী এই নাটকের প্রধান চরিত্র, রাজার কন্যা। সে আহ, নতুন ধর্মে দীক্ষিত হয়েছিল কাশ্যপ মুনির কাছে, এবং সেই নতুন ধর্মে দীক্ষিত হওয়ার ফলে পুরো প্রজারা ক্ষিপ্ত হয়েছিল, যেহেতু গোঁড়া ব্রাহ্মণ্যবাদ ছিল। তো এইখানে নবধর্মের স্বরূপটা দেখানো হচ্ছে। ক্ষমাশীলতাই হচ্ছে নবধর্মের প্রধান মানে একটা বিষয়। সেটাই তিনি দেখাতে চাইছেন যে নতুন ধর্ম এরকমই হবে। কোনো ধর্মের কথা তিনি বলছেন না যে এই ধর্মটাই নতুন ধর্ম। তিনি দেখাতে চাইছেন যে আসলেই ধর্ম বলতে এটা। এটা হচ্ছে মালিনী নাটকের স্বরূপ। আচ্ছা, ডি.এল. রয় তথা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা 'শাহজাহান' একটা ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। এটা কে না জানে? পড়েছো কেউ? ডি.এল. রয়ের 'শাহজাহান' নাটক কেউ পড়েছো? মুঘল সাম্রাজ্যের রাজা শাহজাহান কার পুত্র ছিলেন? শাহ জাহাঙ্গীর, জাহাঙ্গীর। আর শাহজাহানের পুত্র কে ছিল? ঔরঙ্গজেব, তারপর ঔরঙ্গজেব। বড় আহ, হচ্ছে মানে প্রধান হচ্ছে দারা ঔরঙ্গজেব, যে চক্রবর্তী। সিংহাসন পেয়েছিল। তো ঔরঙ্গজেব শাহজাহানের কাছ থেকে সিংহাসনটা কিভাবে পেয়েছিল? নিজের ভাইকে হত্যা করে, পিতা শাহজাহানকে বন্দি করে, এইভাবে নৃশংস হত্যা বন্দি করে সে নিজের জোর কায়েম করেছিল সে ঔরঙ্গজেব। আর সেই কাহিনীটাই শাহজাহান নাটকে রয়েছে। দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান লিখছেন না, শাহজাহান লিখছেন। এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে ঔরঙ্গজেব চরিত্রটা এই যে পাপ করলো, নিজের ভাইকে হত্যা করলো, পিতাকে বন্দি করলো, তারপরে নিজেকে রাজা ঘোষণা করছে। তার ফল, তার পতন তাকে বেশি দিন মানে অপেক্ষা করতে হয়নি। শেষে তার শরীর গলে যাচ্ছে, সে ঝুঁকে পড়ছে, পিতার কাছে গিয়ে ক্ষমা চাইছে যে আমি ভুল করেছি। তার পিতাকে গিয়ে বলছে। এখানে শাহজাহান তথা শাহজাহান, এখানে নাটকের শাহজাহান বলা হচ্ছে চরিত্রটাকে। শাহজাহান দুটো দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে, নিজের একটা মানসিক দ্বন্দ্বে। কি আছে না, পুত্রের অসহায় পুত্র ক্ষমা চাইছে, তার প্রতি দয়াশীল হবে, নাকি সে তো খলনায়ক, তার পিতাকেও তো বন্দি করেছে, নাকি সে রাজা হিসেবে, যেহেতু শাহজাহান একসময় রাজা ছিল, সে রাজা হিসেবে শত্রু দমন করবে। তাহলে এখানে পিতা পুত্রের একটা গভীর সম্পর্কের সেই বন্ধন, মায়ার বন্ধনও সে আবদ্ধ হয়ে যাচ্ছে, আবার তার পুত্রই তার শত্রু, তাকে হত্যা কি সে করবে? মানে এই দ্বিধাদ্বন্দ্বে একটা পিতার অন্তর্দ্বন্দ্ব যেটা হচ্ছে, পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেই পিতা ভেতর থেকে, সেটাই এই শাহজাহান নাটকের মূল উপজীব্য বিষয়। আচ্ছা, তারপরে দেখো কি নাটক আছে, তারপরে আছে তুলসী লাহিড়ীর ছেঁড়া তার। কে পড়েছো নাটকটা? হ্যাঁ স্যার, ওটা আমরা আগে মনে হয় মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের হ্যাঁ সময় হ্যাঁ, পড়ছিলাম। মাধ্যমিকের নাট্যাংশ ছিল, এই নাটকের কিছুটা অংশ ছিল ছেঁড়া তার, ওটাও নাম দেওয়া ছিল ছেঁড়া তার। হ্যাঁ, ওটা ছিল ওল্ড তারই ছিল। সিলেবাসে। ওল্ড সিলেবাসে ছিল ছেঁড়া তার নাট্যাংশ। তো এখানে এটা 50-এর মন্বন্তরের ঘটনা অবলম্বনে রচিত, অর্থাৎ 1943 সালের যে দুর্ভিক্ষ মন্বন্তর, সেটারই প্রতিচ্ছবি এখানে পড়ছে। এই মুহূর্তে লেখা আরেকটি নাটক আছে বিজন ভট্টাচার্যের 'নবান্ন'। দুটো হুম হুম। সমান্তরাল ভাবে একই রকম নাটক, কিন্তু দুটো মূল বার্তাগুলো একটু অন্যরকম। যাই হোক, এই ছেঁড়া তার নাটকে আহ রহিমউদ্দি, রহিম চরিত্র আছে, ঠিক আছে? তারই দিলরুবা ছিঁড়ে যাওয়ার কথা বলা হচ্ছে। দিলরুবা একটা বাদ্যযন্ত্র এবং তার ছিঁড়ে যাচ্ছে দিলরুবার। অর্থাৎ এখানে এটা ব্যঞ্জনধর্মী নামকরণ। অর্থাৎ এখানে হৃদয়ের তার ছিঁড়ে যাওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। যেখানে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো খেতে পাচ্ছে না, এবং সেখানে জমিদারের গোলাতে প্রচুর ধান রয়েছে। রাজনৈতিক একটা মানে চরিতার্থ, একটা স্বার্থ চরিতার্থ করছে সেই জমিদার। সব গ্রামের মানুষ তাদের হাল গরু বন্ধক দিয়ে দিচ্ছে জমিদারের কাছে। আর জমিদারি শোষণ উৎপীড়ন এখানে চলছে। একদিকে মানুষের মড়ক লেগে যাচ্ছে, তারপরে এইভাবে না খেতে পেয়ে মানুষগুলো মরছে। আবার কি হচ্ছে না, এখানে ধর্মেরও একটা ব্যাপার চলে আসছে, যেখানে মানে খেতে দিয়া হবে, কিন্তু ওই যে জমিদার, যদি সরকার থেকে লঙ্গরখানা খুলে দেওয়া হচ্ছে দুস্থ মানুষদের জন্য পরিষেবা দেওয়ার জন্য, সেই লঙ্গরখানাটাও রাজনৈতিক মানে ইয়েতে মানে আহ, মানে নেতা যারা রয়েছে, মূলত এই জমিদার গুলোই সেখানে নেতাদের সঙ্গে মিল রাখছে, এবং তারা সেই লঙ্গরখানাগুলো নিজেদের বাড়িতে খুলছে।
আর পুরোপুরি বাস্তব ঘটনা এগুলো। সেই সময় হয়েছিল। প্রতিপত্তিবান মানুষের বাড়িতে লঙ্গরখানা খোলা হতো। সেখানে কিন্তু সেই লঙ্গরখানাতে তারা বেছে, বেছে মানুষকে খেতে দিত। আমার দলে যারা আছে, আমাদের যারা চাকরের মতো খাটছে তাদেরকে দেব। যদি কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টি আছে তাহলে সেই নারীটার পুরুষটাকে তার কাছে এসে নত হতে হবে। সে বলবে ওই নারীটাকে আমি নিকাহ করব, বিয়ে করব। তাহলে তোমার মেয়ে ছেলেকে আমি খেতে দেব। মানে এইভাবে শোষণ উৎপীড়নের চিত্র দেখা যাচ্ছে সেখানে একজন পুরুষ তথা রহিমউদ্দিন সে কিন্তু ফাঁসি নিচ্ছে। তার স্ত্রীকে সে ১ম এ তালাক দিচ্ছে কেননা তাকে খেতে দেবে না ওই বাড়িতে। হাকিমউদ্দির বাড়িতে লঙ্গরখানা খোলা হয়েছিল। সেও জমিদার। তো ব্যাপার হচ্ছে যে সে যতক্ষণ না তালাক দেবে রহিম তার স্ত্রীকে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু খেতে দেবে না। যখন তালাক দিল এবং সেই হাকিমউদ্দিন তার বিয়ে মানে স্ত্রীকে রহিমের স্ত্রীকে কি করে রাখলো? বাঁদী করে রাখলো। এখানে পরবর্তীতে তার স্ত্রী ফিরে আসতে কিন্তু সেই যে তালাক দিয়েছে একটা হাদিসের খেলাফ সে যেতে পারবে না। এইসব বিষয় নিয়ে আলোচনা শেষে দেখা যাচ্ছে যে রহিম কিন্তু কাঁদছে শেষে এবং সে বলছে যে, "আমার যন্তরটা বাজিলই না।" যন্তর মানে তার যন্ত্র যে দিলরুবাটা। তার বন্ধু তাকে কিন্তু মহিম সে হিন্দু। তার বন্ধু মহিম তাকে সেই দিলরুবাটা উপহার দিয়েছিল। সেই দিলরুবাটাই তার একটা সঙ্গ ছিল জীবনের সুরকে ওঠানোর। তো সে শেষে বলছে, "আল্লাহ মোর যন্ত্রটা বাজিলই না, তারগুলো শুধু ছিঁড়ে, ছিঁড়ে গেলা।" কি সুন্দর ব্যঞ্জনাধর্মী মানে সংলাপগুলো দেওয়া হয়েছে শেষ দিকে। শেষে কিন্তু আ ফাঁসি নিচ্ছে সেই রহিম। বেশ সুন্দর নাটকটা পড়বে, ভালো লাগবে যে এই দুর্ভিক্ষের সময় কিভাবে এই নেতাগুলো তথা জমিদারগুলো নিজেদের স্বার্থসিদ্ধি করত। তো তুলসী লাহিড়ীর লেখা 'ছেঁড়া তার'। বুদ্ধদেব বসুর একটা কাব্যনাট্য আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যনাট্য বললাম 'মালিনী' সেরকম বুদ্ধদেব বসুরও একটা কাব্যনাট্য আছে। তোমরা বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধ পেলে 5th পেপারে আর 6th পেপারে একটা নাটক আছে। আচ্ছা কি বললাম বলো তো 5th পেপারের প্রবন্ধ গ্রন্থটার নাম কি বললাম? বুদ্ধদেব বসুর? কে মনে রেখেছে? মন দিয়ে যে শুনছে সে বলতে পারবে। ছেঁড়া তার। এই ছেঁড়া তার কোথায় বুদ্ধদেব বসুর? বুদ্ধদেব বসুর 'তপস্বী তরঙ্গিনী' কাব্যনাট্যটা আছে 6th পেপারে। বললাম 5th পেপারে একটা প্রবন্ধ গ্রন্থ আছে বুদ্ধদেব বসুর। এইমাত্র আলোচনা করলাম। কি নাম সেটার? বুদ্ধদেব বসু একাধারে কবি, নাট্যকার, আ প্রাবন্ধিক, আ সাহিত্য সমালোচক, তারপরে সম্পাদক পত্রিকার, কবিতা পত্রিকা সম্পাদনা করতেন। আচ্ছা প্রবন্ধটা বইটার নাম হচ্ছে 'উত্তর ৩০' একটু আগে বললাম না 'উত্তর ৩০' প্রবন্ধ গ্রন্থটা তোমাদের আছে। তো যাই হোক এগুলো মনে রাখবে। বুদ্ধদেব বসুর লেখা কাব্যনাট্য 'তপস্বী ও তরঙ্গিনী'। তো এটাও একটা প্রেক্ষাপটে রচিত আ বেশ চিত্তাকর্ষক একটা নাটক। পুরাণের পুনর্জন্ম ঘটিয়েছেন এই নাটকে। পুরাণ থেকে তথ্য নিয়েছেন এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড় করিয়েছেন সেই ঘটনাগুলোকে। বেশ সুন্দর একটা কাব্যনাট্য। আমি ডিটেইলস এ আলোচনা করছি না। এভাবে আলোচনা করলে অনেকটা সময় চলে যাবে। যাই হোক তোমরা পড়বে। উৎপল দত্তের লেখা 'অঙ্গার' নাটক। অঙ্গার মানে বুঝতেই পারছো। আমরা আ কয়লাকে বলি কয়লাকে আগুনে পোড়ানোর পরে যে অঙ্গার তৈরি হয়। উৎপল দত্তের লেখা 'অঙ্গার' নাটক এটা মিনার্ভা থিয়েটারে বসে তিনি লিখেছিলেন দোতলাতে। কি ঘটনা দেখেছিলেন? না আসানসোল রানীগঞ্জ অঞ্চলে বড়ধেমো যে খনি অঞ্চল আছে সেখানে মানুষদেরকে খনি গর্ভে যে কর্মীরা আছে মাটির নিচে তারা গিয়েছিল কয়লা উত্তোলন করতে এবং কিভাবে তাদেরকে জলে ডুবিয়ে মারা হয়েছিল। সে নৃশংস হত্যার ঘটনা প্রায়ই ঘটতো বিভিন্ন কলিয়ারি অঞ্চলে এবং সেই ঘটনাকে তিনি প্রত্যক্ষ করেছিলেন একবার এবং প্রত্যক্ষ করেই কলকাতাতে ফিরে গিয়ে মিনার্ভা থিয়েটারে বসে নাটক লিখেছিলেন 'অঙ্গার'। এটা পুরোপুরি অরিজিনাল ঘটনা। তোমরা রিসেন্ট দেখবে কতগুলো সিনেমা রিলিজ হয়েছে এরকম নিয়ে। দেবের একটা আছে 'খাদান' বলে সিনেমা। তারপরে অক্ষয় কুমারের 'মিশন রানীগঞ্জ' বলে একটা সিনেমা বেরিয়েছিল কিছুদিন আগে। এগুলো সব ওই প্রেক্ষাপটে ওই জায়গাতেই রচিত। ওই রানীগঞ্জ, আসানসোল অঞ্চলেই এসে সবাই ওই সিনেমাগুলো করে গেছে। তার অনেক আগে উৎপল দত্ত লিখেছেন 'অঙ্গার'। অমিতাভ বচ্চনের একটা 'কালা পাত্থার' বলে একটা সিনেমা হয়েছিল অনেক যুগ আগে। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু এগুলো লেখা। খনি শ্রমিকরা কি কষ্টে দিনপাত করে বা করতো আগে, তাদেরকে মাটির নিচে কিভাবে ছক কষেও মেরে দেওয়া হতো যাতে কোনো যদি মিথেন গ্যাসের অস্তিত্ব দেখা দিত তাহলে সেই খনিটাকে বন্ধ করে দিতে হবে। তখন জল ঢেলে দেওয়া হতো উপর থেকে
খনিগর্ভ বন্যা প্লাবিত করে দেওয়া হতো। আগুন লেগেও বন্দী হয়ে মৃত্যু হতো খনি শ্রমিকরা। সেই ঘটনা নিয়েই হচ্ছে উৎপল দত্তের লেখা 'অঙ্গার' নাটক। উৎপল দত্ত একজন বিশিষ্ট অভিনেতা, একজন নাট্য রচয়িতা। আশা করি জানো উৎপল দত্তের তো সিনেমাও আছে অনেকগুলো। দেখো শম্ভু মিত্রের লেখা একটা নাটক আছে 'চাঁদ বণিকের পালা'। মনসামঙ্গল কাব্য অবলম্বনে রচিত কিন্তু বাস্তবের প্রেক্ষাপটে দাঁড় করিয়ে লেখা হয়েছে। যে চাঁদ বণিকের পালাতে তিনি দেখাচ্ছেন যে চাঁদ সদাগরের মতো চরিত্র মনসামঙ্গলে ছিল, বেহুলা ছিল, লক্ষিন্দর ছিল। সেগুলো বাস্তবে যদি থাকতো এই প্রেক্ষাপটে অর্থাৎ শম্ভু মিত্রের সময়ে, তাহলে এই রাজনৈতিক শাসনযন্ত্র বা শোষণযন্ত্রের সময়ে তাদের চরিত্রগুলোর অবস্থা কেমন হতো? চাঁদ সওদাগর নিজের আদর্শকে নিয়ে বেঁচেছিলেন। শৈব ছিলেন। কিন্তু মনসা পুজো তিনি করবেন না। তাকে বাধ্য করা হয়েছিল মনসার পুজো করতে। তো সেই চরিত্রটাকে যদি বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড় করানো হয় এবং রাজনৈতিক ষড়যন্ত্র চলে যেরকম মনসা ষড়যন্ত্র করছিল, সেরকম যদি রাষ্ট্রযন্ত্র শোষণ অত্যাচার করে, তাহলে সেই মানুষটা সততা নিয়ে আদর্শ নিয়ে কতদিন বেঁচে থাকবে? কিভাবে বেঁচে থাকবে? তাহলে চাঁদ সওদাগরকে তিনি এই আধুনিক যুগের প্রতিনিধি করে দাঁড় করিয়ে রেখেছেন। যে ঝড়টা শম্ভু মিত্রের উপর দিয়ে গিয়েছিল সেই ঝড়টা তিনি চাঁদ সওদাগরের উপর আরোপ করে মনসা মঙ্গলকে নতুন ভাবে তুলে ধরছেন। চাঁদ বণিকের পালা। বেশ সুন্দর একটা নাটক। শম্ভু মিত্র একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। তার সঙ্গে তার স্ত্রী তৃপ্তি মিত্র। তাদের কন্যা শাওলি মিত্র আশা করি জানো সবাই। দেখো এনারা কিন্তু অন্যতম নাট্য ব্যক্তিত্ব। আরেকজনের নাম হচ্ছে মনোজ মিত্র। ইনিও দারুণ নাট্যকার, অভিনেতা। কত সিনেমা করেছেন। বাঞ্ছারামের বাগান, বাঞ্ছারাম ফিরে এলো। তারপরে পূজা বলে একটা সিনেমা আছে দেখবে যেখানে ও কি বলবো কমেডিয়ান বা ভিলেন হিসেবে এই বুড়োর অ্যাক্টিং করছে। পূজাকে বিয়ে করছে। পূজা সিনেমাটা দেখেছো আশা করি 90s সিনেমা বেশ হিট সিনেমা একটা। তো সেই মনোজ মিত্রের লেখা গল্প 'হেকিম সাহেব' এটাও অ তার সময় থেকে তিনি ২০০ বছর আগেকার ঘটনা জানাচ্ছেন যখন হেকিমরা ছিল। তাদেরকে কিরকম রাজনৈতিক চাপের মধ্য দিয়ে যেতে হতো। হেকিম সাহেব মানে কি? যারা মানুষের সেবা করবে এই গ্রাম গিয়ে, ও গ্রাম গিয়ে আ দুস্থ মানুষদের পরিষেবা দেবে, চিকিৎসা করবে। হেকিমি যুগ তো এখন না, এখন ডাক্তাররা রয়েছে। কিন্তু একসময় হেকিমরা চিকিৎসা করত। তাদের কাছে না ছিল ধর্ম বড়, তাদের কাছে না ছিল জাত বড়, তাদের কাছে না ছিল প্রজা, এই প্রজার চিকিৎসা করব, ওই প্রজার চিকিৎসা করব না। ডাক্তারদের কাছে বা চিকিৎসকদের কাছে এটা থাকে না। কিন্তু রাজনৈতিক চাপে পড়ে এই মানুষগুলোকেও কিভাবে তিলে, তিলে শেষ হতে হয়, সেটাই দেখানো হচ্ছে। গল্প হেকিম সাহেবের মৃত্যু হচ্ছে এবং মৃত্যু দিয়েই কিন্তু আবার একটা নবযুগের সূচনা দেখাতে চাইছেন আ নাট্যকার মনোজ মিত্র। বেশ সুন্দর একটা নাটক। মনোজ মিত্রের মৃত্যু ২০২৫ সালে হলো। অনেক দীর্ঘজীবী ছিলেন। তো এইগুলো হচ্ছে তোমাদের নাটক এই পেপারের। টোটাল দেখতে পাচ্ছ কটা নাটক আছে? ৮ টা নাটক আছে এবং তার সঙ্গে রয়েছে মঞ্চাভিনয়ের ইতিহাস। এটা হচ্ছে ৬ষ্ঠ পত্রের বিষয়। এরপর হচ্ছে ৭ম পত্র বা বিশেষ পত্র বা এটাকে বলা হয় স্পেশাল পেপার। ৭ম পত্রটা সবার একই হয় না। রিনিউয়াল এর সময় 7 পেপারটা সিলেক্ট করতে হয়। 7A, B, C, D মানে ৭ এর ক, খ, গ, ঘ এভাবে পেপার থাকে। 7A মানে হচ্ছে রবীন্দ্র সাহিত্য, 7B মানে হচ্ছে ভারতীয় কথা সাহিত্য, 7C মানে হচ্ছে বাংলাদেশের সাহিত্য এবং 7D মানে হচ্ছে লোক সাহিত্য। এই ৪ টা পেপারের মধ্যে যেকোনো একটা পেপার সিলেক্ট করতে হয় রিনিউয়াল এর সময়। যারা রিনিউয়াল করেছো তারা আশা করি সিলেক্ট করে নিয়েছো। কারণ ওটা সিলেক্ট না করলে রিনিউয়াল হয় না। তো আ প্রায় 70-80% স্টুডেন্ট রবীন্দ্র সাহিত্য নেয়। ২য় স্থানে থাকে লোকসাহিত্য, ৩য় স্থানে থাকে ভারতীয় কথা সাহিত্য। খুব কম সংখ্যক স্টুডেন্টরা ভারতীয় কথা সাহিত্য এবং শেষের যেটা বললাম বাংলাদেশের সাহিত্য ওটা খুব কম সংখ্যক স্টুডেন্ট নেয়। এখানে আ রবীন্দ্র সাহিত্য ছাড়া অন্য কোনো পেপার সিলেক্ট করেছো এরকম কেউ আছে? রিনিউয়াল এর সময় রবীন্দ্র সাহিত্য নাওনি, 7A নাওনি, অন্য কিছু নিয়েছো। কেউ আছে নাকি? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রবীন্দ্র সাহিত্যই নেয়। যাই হোক আমি বলে দিচ্ছি রবীন্দ্র সাহিত্যটা বিষয়টা কি। দেখো এই যে ৪ টা পেপার বললাম রবীন্দ্র সাহিত্য 7A, আধুনিক ভারতীয় কথা সাহিত্য 7B, বাংলাদেশের সাহিত্য 7C এবং লোকসাহিত্য 7D। তো এখানে সবার তাহলে রবীন্দ্র সাহিত্য আছে। আমি
বা যারা রিনিউয়াল করোনি তারা কোন পেপারটা করবে এটা সিলেক্ট করে নেবে এখান থেকে। কিংবা যদি মনে হয় যে কনফিউশন আছে, তো আমি একটা ভিডিও করে দিয়েছি স্পেশাল পেপার সম্পর্কে। পুরো ডিটেইলস আলোচনা আছে ওই ভিডিওতে, আমার চ্যানেলে পেয়ে যাবে। ওখানে ৪ টা পেপারের বিষয়, বস্তু, সিলেবাস সব আলোচনা আছে। তারপরে তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। অলরেডি যারা সিলেক্টেড আছো, আমার মনে হচ্ছে যারা সিলেক্ট করে নিয়েছো তাদের বেশিরভাগই রবীন্দ্র সাহিত্য থাকবে। তো দেখো 7 এ রবীন্দ্র সাহিত্য 7 পেপারে বিষয় কি আছে? রবীন্দ্র সাহিত্যের বিষয় কি থাকবে? রবীন্দ্রনাথ যতগুলো শাখায় বিচরণ করেছেন, কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ঠিক আছে? এইগুলো সবই আছে। এবারে কি গল্প আছে, কি নাটক আছে, কি প্রবন্ধ আছে সেগুলো দেখতে হবে। অতিরিক্ত সংখ্যায় কোনো কিছু কিন্তু নাই। একটা উপন্যাস আছে আর একটা নাটক আছে। ঠিক আছে? উপন্যাস, নাটক এগুলো সিঙ্গেল একটা করে আছে। দেখো আ আ পর্যায়ে একে কি আছে না, প্রবন্ধের বিষয়ে চলে আসছি। প্রবন্ধ কি আছে? ছিন্নপত্র। ছিন্নপত্র মানে হচ্ছে রবীন্দ্রনাথের লেখা চিঠিপত্রের সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথমবার কাঁধে দায়িত্ব পেয়ে জমিদারি দেখাশোনা করতে গেলেন ১৮৯০ সালের দিকে, মানে যৌবনের মুহূর্ত। বাংলাদেশে প্রায় ১০ বছর ছিলেন। সেই বাংলাদেশে থাকাকালীন কালিদহ, পাতিশর, শিলাইদহ, এই যে জায়গাগুলোতে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কালীগ্রাম বা এই যে কালিদহ বলছি, কালীগ্রাম হবে। তো এইসব জায়গাগুলোতে সারাদিন ঘুরছেন, মানে জমিদারি দেখাশোনা বলতে কি খাজনা আদায় থেকে শুরু করে বিভিন্ন কাজ করছেন। সেই সময় তিনি যদি খাজনা আদায়ই করছেন, সেই সময় হয়তো কেউ কোনো চাষি দিতে আসছে খাজনা, বা তার স্ত্রী আছে, কোলে বাচ্চা আছে, সেই বাচ্চা কাঁদছে, বাচ্চাকে ভোলাতে গিয়ে কোনো ছড়া বলছে মা, ঘুম পাড়ানি গান বলছে, সেগুলোকেও রবীন্দ্রনাথ কিন্তু খেয়াল করতেন। ছড়ার সংকলন বার করেছেন, গ্রাম্য সাহিত্য প্রবন্ধ বার করেছেন, বাউল গানের সংগ্রাহক তিনি। তিনি যখন বোটে করে ভেসে যাচ্ছেন পদ্মা নদীতে, তখন তিনি কবিতা লিখছেন। সোনার কাব্যগ্রন্থ সেই সময়েরই ফসল তার। সোনার কাব্যগ্রন্থটাও তোমাদের এই পেপারেই কিন্তু আছে। তো তাহলে প্রেক্ষাপট একটাই। এই প্রবন্ধের প্রেক্ষাপট, সোনার কাব্যের প্রেক্ষাপট, একই প্রেক্ষাপটে লেখা এই সময়। মানে অর্থাৎ কি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে ১০ বছর ছিলেন। ১৮৯০ থেকে প্রায় ১৯০০ সাল পর্যন্ত, মানে নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগে। তখন কিন্তু তিনি এইসব লেখালেখি করছেন। পত্রিকা প্রকাশ হচ্ছে ওই ভারতী পত্রিকা, সাধনা পত্রিকা, সেগুলোতেও লেখালেখি করছেন। কবিতা, গল্প, উপন্যাস সব লিখছেন বাংলাদেশে থাকাকালীন। এই যে ফসলগুলো, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ছিন্নপত্র। ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে তিনি চিঠি লিখেছিলেন। এছাড়াও কিছু লিখেছিলেন শ্রীশ কুমার মজুমদারকে। সেই সব চিঠিপত্রেরই সংকলন হচ্ছে ছিন্নপত্র। অর্থাৎ চিঠিগুলোকে তিনি একটু মানে কি বলবো, কাটছাঁট করে প্রবন্ধের রূপ দিয়েছিলেন। তো তোমাদের সমস্ত ইয়েটা নেই, তোমার পত্রটা নেই। ১০৭ সংখ্যক চিঠি ছিল, সেখানে ১০৭ টা চিঠি তোমাদের নেই কিন্তু। ছিন্নপত্র এবং ছিন্নপত্রাবলী থেকে কিছু চিঠির সংকলন এখানে তোমাদের রয়েছে। যেগুলো দেখো এখানে দেওয়া আছে। ওই যে মস্ত পৃথিবীটা ১৩ সংখ্যক পত্র। বিকেল বেলায় আমি এখানে বোট লাগাই, কাল আষাঢ়স্য প্রথম দিবসে, এমন সুন্দর শরতে সন্ধ্যাবেলা। এগুলো চিঠির ১ম লাইনগুলো। এবার চিঠিগুলো কেন দেওয়া হয়েছে? এই চিঠিগুলোর মধ্যে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার বীজ লুকিয়ে আছে, বিভিন্ন গল্পের বীজ লুকিয়ে আছে। সেগুলোই এখানে প্রশ্ন আসে। প্রকৃতি প্রীতি আছে লুকিয়ে এর মধ্যে। এই যে আষাঢ়স্য প্রথম দিবসে, না আষাঢ় মাসের ১ম দিন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আবার তিনি বলছেন না যে এখানে আমি যে বুট লাগাই, যে প্রবন্ধটা, এই যে ইয়েটা আছে তোমার, চিঠিটা আছে, বিকেল বেলায় আমি এখানে এই যে বোট লাগাই, এই যে কথাটা বলছে। তো সেই বোট লাগানোর ওখানে তিনি দেখছেন যে বাচ্চাগুলো একটা মাস্তুলকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওইখান থেকে ছুটি গল্পের প্রেক্ষাপট ওটা। রবীন্দ্রনাথের ছুটি গল্প যেটা আছে, ফটিক চরিত্র আছে। গ্রামের ছেলে শহরে গিয়ে অসুস্থ হচ্ছে এবং মৃত্যু হচ্ছে তার। সেই গল্পের প্রেক্ষাপট, পটভূমি হচ্ছে এই চিঠিটা। তাহলে বুঝতে পারছো যে রবীন্দ্রনাথের গল্প, কবিতার বিভিন্ন আ সাহিত্যের সংরূপে যে টপিক গুলো আছে সেগুলোর উৎস হচ্ছে এই ছিন্ন পত্র। তো এই যে নির্বাচিত এই পত্রগুলো পড়তে হবে। তারপরে আছে সোনার কাব্যের নির্বাচিত কবিতা। পুরো সোনার কাব্যটা নেই। এটার প্রেক্ষাপটও সেই বাংলাদেশে থাকাকালীন সময়কালে।
ঐশ্বর্য পর্বের ফসল রবীন্দ্রনাথের যৌবনের উচ্ছ্বাস, রোমান্টিকতা এই কাব্যের কবিতাগুলোতে আছে। সোনার কাব্যগ্রন্থের নাম কবিতা আছে, প্রথম কবিতা, এবং শেষ কবিতাটাও আছে নিরুদ্দেশ যাত্রা। এবং কি কি আছে? সোনার তরী, পরশ পাথর, বৈষ্ণব কবিতা, দুই পাখি, যেতে নাহি দিব, সমুদ্রের প্রতি, মানস সুন্দরী, ঝুলন, বসুন্ধরা, নিরুদ্দেশ যাত্রা। এই কবিতাগুলো তোমাদেরকে পড়তে হবে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। আরেকটা কাব্যগ্রন্থ আছে শ্যামলী। শ্যামলী নামটা শোনা আশা করি তোমরা জানো। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শ্যামলী নামের একটা বাড়ি তৈরি করেছিলেন, মাটির বাড়ি। গ্রীষ্মকালীন কলকাতা উত্তপ্ত, সেই যে দাবদাহ থাকতো, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে চলে যেতেন শ্যামলী বাড়িতে, মাটির বাড়ি, দেওয়ালগুলো মাটির, সেখানে থাকতেন। শীতল খড়ের ছাউনি ছিল, সেই শীতলতাতে থাকতেন তিনি। তখন তো এসির যুগ ছিল না। তো সেই শ্যামলী বাড়ির নামকরণ থেকে দেখো তার কাব্যগ্রন্থের নামও শ্যামলী। শ্যামলী কাব্যগ্রন্থের অমৃত কবিতা আছে, দ্বৈত, আমি, চিরযাত্রী, বাঁশিওয়ালা, হঠাৎ দেখা, এই কবিতাগুলো কিন্তু রয়েছে। খেয়াল করে দেখো এখানে বসুন্ধরা কবিতা, এটা তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল না? হ্যাঁ বাঁশিওয়ালা কবিতা, এটা ফার্স্ট বাঁশিওয়ালাও ইয়ারে ছিল। ছিল না? হুম। তাহলে এই কবিতাগুলো কোন পেপারে ছিল তোমাদের? ফার্স্ট ইয়ারে কোন পেপারে ছিল? এটা মানে থার্ড পেপারে ছিল না? থার্ড পেপারটাই তো কাব্য কবিতা ছিল। থার্ড পেপারে আধুনিক কবিতাতে ছিল। দেখো এই পেপারে নাটক, তাহলে এখানে গেল প্রবন্ধ সেভেন্থ পেপারের, আর কাব্য, দুটো কাব্যের নির্বাচিত কবিতা আছে, সোনার তরী, শ্যামলীর। আর নাটক কি আছে? একটাই নাটক আছে, রক্তকরবী। এবারে বলো এই নাটকটা কে না জানে? অনেকে আশা করি পড়েওছো। রক্তকরবী কে কে পড়েছো? রক্তকরবী নাটক কে কে পড়েছে? পড়েছি স্যার অনেকদিন আগে, অত বেশি মনে নেই। আচ্ছা, যদি নাও পড়া থাকে তো এবারে পড়তে হবে, সিলেবাসে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটকগুলির মধ্যে একটি অন্যতম নাটক হচ্ছে রক্তকরবী। যাই হোক, এখানেও সেই খোদাই কর্মীদের কথা আছে, শোষণ যন্ত্র তথা মকর রাজের কথা আছে। পরে আহ তোমার সেই বেড়াজাল ভাঙা যেরকম অচলায়তন নাটকে আছে না, সেরকমও এখানে বন্ধন ছিন্ন করে, বা মুক্তধারা নাটকে যেরকম আহ বাঁধকে ভাঙার কথা আছে, রক্তকরবী তো সেরকম বেড়াজাল ভাঙার কথা আছে। প্রতিবাদ প্রতিরোধের একটা নাটক রবীন্দ্রনাথের রক্তকরবী। আহ রবীন্দ্রনাথের দেখো একটা একটা প্রবন্ধ লেখা আছে, প্রবন্ধ হবে না, এটা গল্প গ্রন্থ হবে, গল্পের বই। গল্পের বইটার নাম হচ্ছে সে সে গল্প গ্রন্থ। এখানে ছোট ছোট অনেকগুলো গল্প রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আহ তার আহ নাতনি পুপে, পুপে দিদি বলতেন তিনি। সেই নাতনি তার নিজের নয়, রথীন্দ্রনাথ ঠাকুরের অ্যাডপ্ট করা, মানে দত্তক নেওয়া মেয়ে পুপে, ছোট্ট ৯ বছরের নাতনি, তার সঙ্গে রবীন্দ্রনাথ গল্প করছেন। গল্পের ছলে অনেক তত্ত্ব কথা উঠে আসছে। সে গল্প গ্রন্থের মূল বিষয় সেটাই। তোর চরিত্র ৩টে আছে। রবীন্দ্রনাথ মানে গল্প কথক এখানে আছেন। তার সঙ্গে তার পুপে দিদি আছে, ৯ বছরের নাতনি পুপে। আর আছেন আহ সে সে নামে একটা ক্যারেক্টার আছে। এই ৩ জন মিলে আলোচনা চলছে এবং ছোট মেয়েটাকে মানে কৌতুক বা হাসি আনার জন্য, হাসানোর জন্য প্রয়াস চলছে। ২ রকম প্রবন্ধটা দ্ব্যর্থবোধক, বা একদিক থেকে বাচ্চাকে হাসানোর কৌতুকের কৌশলগুলো আয়ত্ত করা হচ্ছে। অন্যদিকে এই গল্পগুলোর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবতাকেও কিন্তু তুলে ধরছেন, সমাজ বাস্তবতা, এমনকি ব্যঙ্গও করছেন। বিভিন্ন পত্র-পত্রিকা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতো, যেমন কল্লোল গোষ্ঠীরা। রবীন্দ্রনাথ মানে একটা কাদা ছোড়াছুড়ির ব্যাপার ছিল। কল্লোল গোষ্ঠীরা রবীন্দ্র পরিসর থেকে সরে এসেছিলেন এবং তারা বিভিন্নভাবে কটাক্ষ করতেন। বিষ্ণু দে, তারপরে আছে সেই সময়ের যারা কবি, মূলত যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সরাসরি যারা আক্রমণ করতেন কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরও তাদেরকে এই গল্প গ্রন্থের মাধ্যমে মানে একটু ব্যঞ্জনাধর্মী সংলাপ দিয়েছেন, যেখানে বাস্তবতাটাও তিনি দেখাতে চাইছেন। তো ব্যাপার হচ্ছে এই যে গল্প গ্রন্থ, সে এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট গল্প রয়েছে, এবং তার সঙ্গে বড় বিষয় হচ্ছে এই গল্প গ্রন্থে রবীন্দ্রনাথের আঁকা ছবিও দেওয়া আছে। নিজের আঁকা ছবিগুলো এখানে দেওয়া আছে, গল্প দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে
রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ সে এবং চিত্রিত সে আলোচনা করুন। এভাবে প্রশ্ন আসে। মানে তার ছবি প্রসঙ্গেও কিন্তু প্রশ্ন আসে। আরেকটা ছোট গল্পের সংকলন রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ সঙ্গী। এটা আমরা গল্পগ্রন্থে গল্পগুচ্ছতে পেয়ে যাই, কিন্তু এই ৩ টে গল্পকে নিয়ে আরেকটা গল্পগ্রন্থ হয়েছে যেটা হচ্ছে ৩ সঙ্গী। কি, কি? রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি। ৩ টে গল্পের মধ্যে আশা করি পড়া আছে তোমাদের কিছু, কিছু গল্প এখানে। রবিবার, শেষ কথা এবং ল্যাবরেটরি। এই ৩ টে গল্পের যে বই বা সংকলন সেটাকে বলছে ৩ সঙ্গী। এই ৩ সঙ্গী গল্পগ্রন্থটা তোমাদের সিলেবাসে আছে। একটা প্রবন্ধ আছে এখানে দেখো, ভারতবর্ষের ইতিহাস। এটা কিন্তু প্রবন্ধের বই নয়, একটা সিঙ্গেল প্রবন্ধ, ভারতবর্ষের ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছেন যে আমরা যে ইতিহাসটা পড়ছি সেটা ভারতবর্ষের মূল ইতিহাস নয়। আমাদের ইতিহাস কিন্তু মাটির নিচে চাপা পড়েই আছে। কোনো প্রকৃত ইতিহাসবিদ নেই যে আমাদের এই ইতিহাসগুলোকে সংগ্রহ করবে। আমরা যে ইতিহাসটা পড়ি সেটা কাদের কাছ থেকে পাচ্ছি আমরা? আমাদের দেশে যারা পর্যটক আসছেন, ফাহিয়েন, হিউয়েন সাং নাম শুনেছ আশা করি। বিভিন্ন পর্যটক এসে তারা দেশের কথা আমাদের যখন লিখছেন ও নিজেদের দেশে গিয়ে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারছি আমাদের দেশের ইতিহাস। আমাদের দেশের কোনো মানুষ আমাদের বাংলার হোক বা ভারতের ইতিহাস যে লিখছেন সেরকম প্রকৃত ইতিহাসবিদ পাওয়া যাচ্ছে না। ফলত আমরা নিজেদের দেশের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নয়। রবীন্দ্রনাথ ঠাকুর চাইছেন যে প্রকৃত ইতিহাসবিদ কারো জন্ম হোক, কেউ এগুলো নিয়ে মানে যথাযথ খোঁজ করুক, এবং শুধু খোঁজ করা নয়, সেগুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হোক। আর শুধু পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করে ক্ষান্ত হলেই চলবে না। একজন প্রকৃত যোগ্য শিক্ষকও চায় যে শিক্ষাটাকে শুধু ব্যবসা বলে মনে করবে না, যার কাছে এই পড়ানোটাই হবে তার মূল মন্ত্র, এবং তিনি আমাদের দেশের মানুষের মধ্যে এই প্রকৃত ইতিহাসটা সঞ্চার করে দেবেন। যোগ্য ইতিহাসবিদ খুঁজছেন, যোগ্য শিক্ষক চাইছেন, এবং পাঠ্যপুস্তক তিনি প্রণয়ন করতে বলছেন। তো ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধ গ্রন্থের এই বিষয়, মানে প্রবন্ধের, এটা গ্রন্থ নয়, প্রবন্ধের বিষয় এটা। রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ গ্রন্থ আছে, মানে প্রবন্ধের বই, জীবন স্মৃতি। এই প্রবন্ধের বইয়ে রবীন্দ্রনাথের ছেলেবেলার বিভিন্ন ঘটনা আছে। ছোটবেলায় তিনি তিনি তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি, তিনি বাড়িতেই পড়াশোনা করেছেন। তবে স্কুলে গিয়েছিলেন একবার, নরমাল স্কুলের কথা আছে। স্কুলে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে? কেন তিনি স্কুল যেতেন না? তারপরে ছোটবেলায় কিভাবে তিনি বাড়িতে থাকতেন চাকরদের তত্ত্বাবধানে। চাকররা তাকে গণ্ডি কেটে দিত একটা চকে, এবং সেই ভেতরে রবীন্দ্রনাথকে রেখে দিত এবং সীতাহরণের কাহিনী তাকে শুনিয়ে দিতেন। এবার রাবণ সেই রাক্ষসের গল্প শুনিয়ে দিতেন। বালক রবি ছোটবেলায় সেই ইয়েটাকে, সীমাটাকে অতিক্রম করতে পারতেন না। সারাদিন জানালা দিয়ে দেখতেন মানুষদের আনাগোনা, নদীর ঘাটে কিভাবে স্নান করছে মানুষ, তাল গাছ কিভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে। এগুলো শিশু মনে তার ধরা দিত। পরবর্তীকালে এগুলোই কবিতার, গল্পর, উপন্যাসের রূপ পেয়েছে। তো রবীন্দ্রনাথের ছেলেবেলার যা কিছু ঘটনা শৈশবের বা পরবর্তী সময়ে যৌবনকালে সবকিছুর ঘটনা নিয়ে তার প্রবন্ধ সংকলন। এখানে ছোট, ছোট প্রবন্ধ আছে অনেকগুলো। সেটা হচ্ছে জীবন স্মৃতি। নরমাল স্কুল আছে, পিতৃদেব আছে, পিতাকে তিনি ভয় করতেন, ১ম দিকে শ্রদ্ধা মিশ্রিত যে ভক্তি সেটা করতেন, এবং ভয়ও ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি মাঝে, মাঝে হিমালয় যাত্রা করতেন। একবার সুযোগ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন হয়ে হিমালয় যাওয়ার। তখন শান্তিনিকেতন নাম ছিল না, জায়গাটা বোলপুরই ছিল। তো আ সেই ঘটনাগুলো আছে। পিতাকে ১ম বার চিঠি লেখার যে অভিজ্ঞতা, ১ম বার বাড়ি থেকে ১ম কোথায় বেরোলেন সেই অভিজ্ঞতা আছে। ঠিক আছে? তো জীবন স্মৃতি যে প্রবন্ধ গ্রন্থ, তাতে ছোট, ছোট প্রবন্ধ আছে এবং সেগুলোতে রবীন্দ্রনাথের অতীত অভিজ্ঞতা সবকিছুই রয়েছে। এটা হচ্ছে তোমাদের রবীন্দ্র সাহিত্যের পেপার। খুব বড় কিন্তু সিলেবাস নয়। একটা নাটক আছে, একটা, হ্যাঁ, আরেকটা টপিক আছে যেটা আলোচনা হলো না, এখানে দেওয়া নেই। একটা উপন্যাস আছে, 'গোরা'। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস 'গোরা'। এটা সম্পর্কেও অনেকে আশা করি পরিচিত। আ স্কুল লাইফেও পেয়েছো, গোরার ছোট, ছোট টুকরো, টুকরো অংশবিশেষ দেওয়া থাকতো। 'চরঘোষপুরে গোরা' এরকম টপিক দিয়ে আমরা পেয়েছিলাম আমাদের স্কুল লাইফে। আ ওই 7-8 ক্লাস দিকে পেয়েছিলাম। 'চরঘোষপুরে গোরা'। গোরা যখন ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন তখনকার একটা পার্ট তুলে ধরা হয়েছে। তো এখানে পুরো গোরা উপন্যাসটা তোমাদেরকে পড়তে হবে। তাহলে একটা উপন্যাস 'গোরা', একটা নাটক 'রক্তকরবী'। ঠিক আছে? আর প্রবন্ধ হচ্ছে ভারতবর্ষের ইতিহাস, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আ ছিন্নপত্র, কাব্যগ্রন্থ হচ্ছে 'সোনার তরী', 'শ্যামলী'।
নাটকটা বুঝতে পারছো, একটাই নাটক তোমার রক্তকরবী। আরেকটা গল্প গ্রন্থ আছে সে, একটা গল্প গ্রন্থ আছে তিন সঙ্গী। এটা হচ্ছে 7 পেপারের টোটাল টপিক। এরপরে চলে আসছি শেষ পেপার, যেটা হচ্ছে 8 পেপার, মানে অষ্টম পত্র। এটা টপিক কি আছে দেখো, গবেষণা ও অনুবাদ চর্চা। এটা তোমাদের কাছে সবার কাছে নতুন হবে, টপিকটা নতুন মনে হবে, কেননা এরকম কোনো বিষয় তোমরা পড়োনি। অনুবাদ বিষয়ে একটা সাধারণ ধারণা আছে, মাধ্যমিক থেকে তো ট্রান্সলেট করছো, মাধ্যমিকে অনুবাদ দেওয়া থাকে যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করুন বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন, এটুকু পড়েছো আশা করি সবাই। কিন্তু এখানে টপিকটা কি আছে যে গবেষণা ও অনুবাদ চর্চা। গবেষণা জিনিসটা কি না, একটু আগেই বললাম যে তোমরা মাস্টার ডিগ্রি করছো, মাস্টার ডিগ্রি পাশ করার পরে 55% যদি নাম্বার পাও তাহলে নেট সেটে বসতে পাবে। নেট সেট কোয়ালিফাই করার পরে তোমরা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো। সরকারি বেসরকারি ভাবে দুভাবেই করা যায়। এই যে প্রসেসটা, কিভাবে তুমি পিএইচডিটা করবে, গবেষণাটা করবে, কোনো একটা পেপার নিলে থিসিস পেপার, যেটা তুমি রিপোর্ট রচনা করবে, কিভাবে তথ্য সংগ্রহ করবে, গবেষণার যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার নেওয়া, সেখানে উপকরণগুলো যেগুলো সংগ্রহ করছো, তথ্যগুলো বিশ্লেষণ করছো, সেই তথ্যগুলোকে আবার সাজিয়ে সম্পাদনা করছো, সাক্ষাৎকার নিতে গেলে কি কি প্রশ্নমালা কিভাবে সাজাতে হয় সেগুলোর তথ্য এখানে পাবে। ঠিক আছে, শেষ পর্যন্ত একবারে রিপোর্ট রচনা, যে পেপারটা সাবমিট করবে গবেষণা করে, সেই পর্যন্ত সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই পেপারে কিন্তু আলোচ্য বিষয়। তোমাদের যেটা স্টাডি মেটেরিয়ালস দিবে সেটার একদম পাতলা, খুব বেশি নেই, ওই 111টা মতো পৃষ্ঠাতে আলোচনা আছে। বুঝতে পারছো, অনেক ছোট বই এটা, কিন্তু তোমরা রেফারেন্স বই আরো কোনো বই সংগ্রহ করে এটা পড়তে পারো। তোমাদের বইয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা দেবে, যেটা স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে সেখানে খুব সংক্ষিপ্ত কিন্তু আলোচনা আছে। তাহলে গবেষণা কর্ম কি এবং কেন, গবেষণার বিভিন্ন পর্যায়, গবেষণার যে প্রক্রিয়াকরণ, তথ্য প্রক্রিয়াকরণ, সাক্ষাৎকার, প্রশ্নমালা প্রস্তুতি, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা, গ্রন্থপঞ্জি কাকে বলে, টিকা কাকে বলে, মানে থিসিস পেপার বা যেটা তোমার রিপোর্ট রচনা করবে সেখানে কোন কোন নিয়ম মানতে হবে, সবকিছু আলোচনা হচ্ছে এই গবেষণা যে টপিকটা আছে। তাহলে এখানে দুটো টপিক আছে, গবেষণা ও অনুবাদ চর্চা। অনুবাদ চর্চাতে বুঝতেই পারছো কি আছে না, অনুবাদ চর্চা কাকে বলে, আমরা ট্রান্সলেট কেন করি বা কি প্রয়োজনীয়তা আছে। প্রথমত হচ্ছে, অনুবাদ করি কি না, আমাদের ভারতবর্ষ একটা বহুভাষী দেশ। আমরা যদি বলি ইংল্যান্ডের ভাষা কি, ইংরেজি। আমেরিকার ভাষা কি, ইউএস ইংলিশ। আচ্ছা, জাপানের ভাষা জাপানি, চীনের ভাষা চীনা। বুঝতেই পারছো, প্রতিটা দেশের নাম অনুসারে তাদের ভাষাগুলো রয়েছে। ভারতের ভাষা কি, ভারতীয়। কেমন লাগছে শুনতে, ভারতীয় বলে কোনো ভাষা আছে নাকি? না। ভারত একটা ভাষার দেশ নয়, প্রতিটা অঙ্গরাজ্যে একটা একটা করে ভাষা রয়েছে ভারতবর্ষে। তাহলে একটা মানুষের দেখো, পাঞ্জাবের ভাষা পাঞ্জাবি, পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, আসামের ভাষা অসমিয়া, উড়িষ্যার ভাষা ওড়িয়া, তোমার যদি বলা হয় তোমার মালায়ালাম ভাষা কোথাকার না কেরলের ভাষা, তামিলনাড়ু, কন্নড়, তামিল, এগুলো ওইদিকে পেয়ে যাচ্ছি আমরা। বুঝতেই পারছো যে প্রতিটা অঙ্গরাজ্যে একটা একটা নির্দিষ্ট ভাষা আছে, আর একটা মানুষের পক্ষে সম্ভব নয় এতগুলো ভাষা আয়ত্ত করা। তাহলে আমরা কোনো দেশের সংস্কৃতি, ঐতিহ্য, সেখানকার যা কিছু অবস্থা যদি জানতে চাই, তাহলে কিসের মাধ্যমে জানতে পারবো? সাহিত্যের মাধ্যমে জানতে পারবো, লেখার মাধ্যমে, তাদের গল্প, তাদের প্রবন্ধ, তাদের কবিতা, সেগুলোই তো রাজনৈতিক, ঐতিহাসিক, তাদের অতীত, ইতিহাস, শিল্প সব থাকবে। তাহলে সেই বইটা আমি যদি না ভাষাটা জানি তাহলে কিভাবে পড়বো? তাহলে একটা মানুষ কতগুলো ভাষা আয়ত্ত করবে? ৪টা, ৫টা, ৬টা, ভারতবর্ষে কি ৫-৬টা অঙ্গরাজ্য আছে? এতগুলো অঙ্গরাজ্যের ভাষা আয়ত্ত করা সম্ভব নয়। তাহলে প্রতিটা ভাষা যখন আমি আয়ত্ত করতে পারবো না, তখন আমাকে ট্রান্সলেট বা অনুবাদের উপর নির্ভরশীল হতে হয়। আর সেটা শুধু কি সাহিত্য পাঠে? না। এটা এখন একটা জীবিকাও হয়ে গেছে। একটা টুরিস্ট কোনো গাইড করবে তোমাকে। তুমি গেছো তামিলনাড়ুতে গেছো বা উত্তরপ্রদেশে গেছো, সেখানকার ভাষা জানো না। তাহলে সেই গাইডটা একটা বেঁচে থাকারও উপায় অবলম্বন হয়ে গেল। সেই ট্রান্সলেট দোভাষী হিসেবে সে কাজ করছে।
তোমরা সেকেন্ড পেপারে পড়েছো দ্বিভাষিকতা, আশা করি মনে পড়ছে তোমাদের যারা পড়েছো দ্বিভাষিকতা জিনিসটা কি। দুটি ভাষাতে সমান পারদর্শী। তাহলে এটা একটা জীবিকাতেও পরিণত হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বাইরে যাচ্ছেন সফরে, বিদেশ সফরে যাচ্ছেন, সেখানকার ভাষা জানেন না, কাকে নিয়ে যাবেন? দোভাষী। যদি চীনে যান তাহলে একজন এমন মানুষ লাগবে যে চীনাও জানে আর আমাদের দেশের ভাষাও জানে। তাহলে সে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে চীনের ভাষা ট্রান্সলেট করে বলবেন এবং আমাদের দেশের ভাষাটা তাদের প্রধানমন্ত্রী বা যেই আছে তাদের মানুষকে ট্রান্সলেট করে বলবেন। বুঝতে পারছো? তাহলে কতটা দরকার অনুবাদ, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই অনুবাদের প্রয়োজনীয়তা, এর বিকাশ ধারা, আমাদের বাংলা সাহিত্য অনুবাদের ধারা কোথায় আছে? মধ্যযুগ থেকে আছে, খেয়াল করে দেখো। অনুবাদের ধারা রামায়ণ অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা, মহাভারত অনুবাদ করেছেন কে? কাশিরাম দাস, শ্রেষ্ঠ অনুবাদক। এছাড়াও শ্রীকর নন্দী আছেন। তারপরে পরাগলি মহাভারত, যেটা পরাগলি মহাভারতের অনুবাদক কে, মানে গ্রন্থটার রচয়িতা কে? কবীন্দ্র একটা পরমেশ্বর কবীন্দ্র পরাগলি পরমেশ্বর আর মহাভারত। ছুটি খান। হ্যাঁ, কবীন্দ্র পরমেশ্বর হচ্ছেন পরাগলি মহাভারত, আর ছুটি খাঁ বা ছোট খানের নির্দেশে লিখেছিলেন ছুটি খাঁ মহাভারত, যেটা হচ্ছে শ্রীকর নন্দী। তো যাই হোক, শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন তাহলে কাশিরাম দাস। তারপরে ভাগবত পুরাণের অনুবাদ করেছেন আহ মালাধর বসু। রামায়ণ অনুবাদ কৃত্তিবাস ওঝা নয়, আরো অনেকে করেছেন, অদ্ভুত আচার্য। তারপরে মহিলা লেখক চন্দ্রাবতী, তিনিও রামায়ণ অনুবাদ করেছেন। তাহলে অনুবাদের ধারাটা আমাদের মধ্যযুগ থেকেই কিন্তু ছিল। আধুনিক যুগেও মহাভারতের অনুবাদ হয়েছে। মহাভারতের অনুবাদ করেছেন কে? আধুনিক যুগে মহাভারত কে অনুবাদ করেছেন জানো? কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, তাহলে অনুবাদ কিন্তু যুগ যুগ ধরে হচ্ছে। মধ্যযুগে ছিল, আধুনিক যুগেও হয়েছে। অনেকেই অনুবাদ করেছেন আধুনিক যুগে অনেক কিছু বিষয়কে বাংলা সাহিত্যে। তাহলে আমরা সেই দেশের সংস্কৃতি, সেই দেশের ইতিহাস, সেই দেশের ভাষা সবকিছু বুঝতে পারছি, চেষ্টা করছি অনুবাদের মাধ্যমে। তাহলে সেই অনুবাদের প্রয়োজনীয়তা, বিকাশ ধারা, কিভাবে অনুবাদ করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনুবাদ করেছেন গীতাঞ্জলি, যে তার গ্রন্থটা, সেটাকে অনুবাদ করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে বেশ কিছু কবিতা নিয়ে নতুন গ্রন্থ বানিয়ে ফেললেন, সং অফারিংস, যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন সাহিত্যে। কত সালে পেয়েছেন নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর জানো? 1912। 13, 1913 সালে। তো তাহলে আর জীবনানন্দ দাশ, তিনি নিজের বনলতা সেনকে অনুবাদ করছেন। এনারা নিজেদের গ্রন্থকে তো অনুবাদ করছেনই, তার সঙ্গে বাইরের কোনো গ্রন্থকে অনুবাদ করছেন। নজরুল ইসলাম, তিনি রুবাইকে অনুবাদ করছেন ওমর খৈয়ামের। তারপরে গালিবের শেরকে অনুবাদ করা হচ্ছে। কবিরের দোহাকে অনুবাদ করছেন ক্ষিতিমোহন সেন, সেটা আবার শান্তিনিকেতন থেকে পাবলিশ হচ্ছে রবীন্দ্রনাথের সময় 1910 সালে। তো ব্যাপার হচ্ছে যে তাহলে অনুবাদের ধারাটা বুঝতেই পারছো, এবং সেই অনুবাদের সংজ্ঞা, অনুবাদের পদ্ধতি, বিশ্ব সাহিত্য এবং ভারতীয় সাহিত্যে অনুবাদ, মানে পাঠে অনুবাদ, এটা সম্পর্কে আলোচনা করা হবে যে বিশ্ব সাহিত্যে এবং ভারতীয় সাহিত্যে সাহিত্য পাঠে অনুবাদের গুরুত্ব কতখানি। তাহলে বুঝতে পারছো 8 পেপারের বিষয় হচ্ছে গবেষণা ও অনুবাদ চর্চা। অর্ধেক অর্ধেক আছে, দুটো টপিক। ঠিক আছে? তো এখানে টোটাল তোমাদের দুটো পর্যায়ে অর্ধেক অর্ধেক পড়তে হবে বিষয়গুলো। এগুলো হচ্ছে তোমাদের 5th থেকে একেবারে 8 পেপার পর্যন্ত বিষয়ের, মানে সিলেবাসটা আমি আলোচনা করলাম, পুরো সিলেবাসটা। ঠিক আছে? আর এরপরে তোমাদের যা যা বিষয়গুলো আছে এরপরে তোমাদেরকে পড়তে হবে, এগিয়ে চলতে হবে। যদি সম্ভব হয় খাতা করবে একটা, এই সিলেবাসটা আগে খাতাতে তুলবে। যদি ভালোভাবে রেজাল্ট করতে হয়, টার্গেট যদি ফার্স্ট ক্লাস আছে, টার্গেট যদি পাস করা আছে কোন যেন তেন প্রকারে পাস, তাহলে নিজের মতো চলতে পারো। কিন্তু যদি বলো যে না আমার ফার্স্ট ক্লাস চাই, তাহলে আমি বলবো যে ফার্স্ট ক্লাস কেন, 80% পর্যন্ত নাম্বার ওঠে। 80% পর্যন্ত নাম্বার উঠে আমারই স্টুডেন্ট পেয়েছে। 82 হাইয়েস্ট উঠেছে। তোমাদের এই ব্যাচে যারা, মানে ফার্স্ট ইয়ার যারা কমপ্লিট করছো তাদের মধ্য থেকেও আমি আশা করব এরকম নাম্বার পাবে। তো 82 পর্যন্ত হাইয়েস্ট উঠেছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারও। তো যখন উঠছে
খুব বেশি পড়ছে সেটাও নয়। যারা পাচ্ছে তারা বিবাহিত। তারাও ২ ছেলের মা। তো সেটা কিভাবে? কিছু টেকনিক তোমাকে ফলো করতে হবে। মানে শুধু ঘন্টার পর ঘন্টা পড়লেই বেশি নাম্বার পায় না। ২ মাস যদি কেউ ভালোভাবে পড়ে বা প্রতিদিন ০.৫ ঘন্টা করেও যদি সময় দেয় বা সপ্তাহে যদি ৪ টা ঘন্টা সময় দেয়, তাও কিন্তু নাম্বার পাওয়া যায়। ফার্স্ট ক্লাস কেন 80% পর্যন্ত উঠে আমি সেটাই তোমাদের বলে দিলাম। তো ব্যাপার হচ্ছে কি করতে হয় না তোমাকে প্রথমত সিলেবাসটা আয়ত্ত করতে হবে। এই যে সিলেবাসটা এটা খাতায় তুলে নেবে পারলে। খাতায় তুলে নেবে প্রিন্টের উপর ভরসা না রেখে খাতায় তুলতে গিয়ে তোমার সিলেবাসটা ঠুটস্থ হয়ে যাবে। তারপরে বিষয়গুলো একটা, একটা করে পড়ার চেষ্টা করবে। যেগুলো তুলনামূলক সহজ সেগুলো আগে করো। অ্যাসাইনমেন্ট তো ২০ নাম্বার। সেখানে তো ১৮ থেকে ২০ তো পেয়েই যাবে। যেহেতু তুমি অ্যাসাইনমেন্টে প্রশ্নগুলো আগেই জানতে পারছো। তো সেটা তোমার একটা প্লাস পয়েন্ট সেখানে ১৮ থেকে ২০ পেলে ফাইনাল লিখিত পরীক্ষায় তুমি যদি ৫২% পাও না, তাতেও তোমার ফার্স্ট ক্লাস হয়ে যাবে অ্যাসাইনমেন্ট নিয়ে ওভারঅলে। তো তাহলে সেই নাম্বারটা পাওয়ার জন্য কি, কি টপিক সেগুলো তোমাকে কি, কি করতে হচ্ছে? প্রথমত না নম্বর বিভাজনটা খেয়াল করতে হবে। ১৮ নাম্বারের ২ টো প্রশ্ন করতে হবে, ১২ নাম্বারের ৩ টা, ৭ নম্বরের ৪ টা। টোটাল ৯ টা প্রশ্নে পরীক্ষা, না? তো এই যে ৯ টা প্রশ্ন, এই ৯ টা প্রশ্নকে টাচ করে আসতে হবে। যে ৯ টা প্রশ্ন টাচ করে আসবে সে কিন্তু ফার্স্ট ক্লাস পাবে। সব লিখে আসতে হবে কিন্তু বানিয়ে হোক, যেন-তেন প্রকারেণ তোমাকে এগুলো টাচ করতে হবে। প্রশ্ন ছেড়ে এলে নাম্বার পাবে না। তাহলে ফার্স্ট ক্লাস পেতে গেলে এই যে আ ১৮ নাম্বারের ২ টো, ১২ নাম্বারের ৩ টে বললাম আর ৭ নাম্বারের ৪ টা। এই যে ৯ টা প্রশ্ন, এই ৯ টা প্রশ্ন টাচ করে এলে এবং এগুলোর যথাযথ উত্তর লিখতে হবে। যথাযথ উত্তর দেখবে বন্ধনীতে দেওয়াই থাকে। ১৮ নাম্বার মানে কম বেশি ৪৫০ শব্দ, ১২ নাম্বার কম বেশি ৩৫০ শব্দ, ৭ নাম্বার কম বেশি ১৫০ শব্দ। এই যে এই ক্রাইটেরিয়া গুলো যদি ফলো করো তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস পাবে। তোমাকে সব মেইনটেইন করতে হবে। যেভাবে প্রশ্ন দেওয়া আছে সেভাবে উত্তর লিখতে হবে। ১৮ আগে দেওয়া আছে ১৮ র আগে অ্যান্সার লিখতে হবে। ১২ তারপরে আছে মাঝারি ধরন ১২ র তারপরে অ্যান্সার লিখতে হবে। ৭ তারপর আছে ৭ এর অ্যান্সার লিখতে হবে। তাহলে কিছু, কিছু নিয়ম আছে এবং এক্সামের যে লেখালেখির বিষয় এগুলো আজকে আর আলোচনা করছি না। একটা ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। আ তো আ ব্যাপার হচ্ছে এই টপিক গুলো কিছু, কিছু খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখতে হয়। শুধু পড়লেই হবে না, পড়ার সঙ্গে তোমাকে আরো ২-৫ নাম্বার বেশি পাওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করতে হবে। এটা রেগুলার ইউনিভার্সিটি নয়। তবে একটু যদি ভেবে শুনে পড়ো তো রেগুলার ইউনিভার্সিটির সমমর্যাদা তো দেওয়াই হচ্ছে নম্বরটাকে এবং তার সঙ্গে, সঙ্গে তুমি আ বেশি নাম্বারও পাবে। তুলনামূলক রেগুলারের থেকে এখানে বেশি নাম্বার ওঠে কিন্তু এটা বলতে পারি। রেগুলারে আ মানে তুমি যতটা পরিশ্রম করবে তার যদি হাফও করো এখানে, তবুও কিন্তু ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে যাবে। তো চেষ্টা করতে হবে তোমাকে সেভাবে এগিয়ে যাওয়ার। অ্যাসাইনমেন্ট আর যেটা ফাইনাল পরীক্ষার যে মার্কস ডিভিশনটা সেটা ফার্স্ট ইয়ারের মতোই একদম পিজি পার্ট 1 যেরকম আছে সেম আছে। এখানে শুধু পেপার গুলো চেঞ্জ হচ্ছে। বাকি সবকিছুই কিন্তু সেম আছে। তোমাদের রিনিউয়াল যারা করেছো ঠিক আছে তারা সেকেন্ড ইয়ারে উঠে গেছো শুধু এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে। যারা রিনিউয়াল করোনি তারা নেক্সট ডেট যদি দেয় তো সেই ডেটে রিনিউয়ালটা করে নেবে। তারপর এক্সাম ফর্ম ফিল আপ হবে। পরীক্ষা তোমাদের অ্যাসাইনমেন্টটা তো পুজোর আগেই হয়ে যায়। পরীক্ষাটা এই বছর একটু দেরিতে হয়েছে কিন্তু মানে যে লাস্ট পরীক্ষাটা দিলে সেটা একটু দেরিতে হয়েছে। সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা আশা করি তার থেকে ২-১ মাস আগেই হবে। তো সেজন্য কম, কম করে পড়তে থাকো। একবারে ২ মাসের চাপ না নিয়ে প্রতিদিনের যতটুকু সময় পাও, সপ্তাহে যদি ২ দিন সময় পাচ্ছ তো সেই ২ দিনটাই সময় করে পড়ো। তবে যেটুকু পড়বে নিট অ্যান্ড ক্লিন পড়বে। সেইটুকু সময়টাকে ফাঁকি বানানো